হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমাদের পড়াশুনো খুব ভালো চলছে। আমি রূপক রায়, আমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো যেরকমটা আমরা জানি, আমাদের পার্সেন্টেজ বা শতকরা এই চ্যাপ্টারের উপর ক্লাস চলছিল। এ পর্যন্ত আমরা এই চ্যাপ্টারের উপরে 4টে লেকচার কমপ্লিট করেছি। তোমরা যারা প্রিভিয়াস লেকচারগুলোকে দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা প্লেলিস্ট থেকে আগের ভিডিওগুলো পরপর দেখো প্রথম থেকে, এবং তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে তোমরা আগের ভিডিওগুলো দেখে নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে পরপর কনসেপ্টগুলো। ঠিক আছে? তো আজকে আমরা নতুন একটা কনসেপ্ট শিখবো পার্সেন্টেজের, যে কনসেপ্ট থেকে প্রায়শই বিভিন্ন পরীক্ষাগুলোতে অঙ্ক দেয়, আর সেই কনসেপ্টের উপর বেশ কিছু প্রবলেম সলভ করব। তোমাদের যদি খেয়াল থাকে, আমরা আমাদের শেষ ক্লাসে আমরা শিখেছিলাম শতকরা বৃদ্ধি বা হ্রাস সম্পর্কে, অর্থাৎ পার্সেন্টেজ ইনক্রিজ অর ডিক্রিজ সম্পর্কে আমরা পড়েছিলাম, তাই না? শতকরা বৃদ্ধি বা শতকরা হ্রাস, এবং সেই শতকরা বৃদ্ধি বা শতকরা হ্রাস কী করে বের করতে হয় সেটাও আমরা শিখিয়েছিলাম এবং তার সাথে সাথে কী কী ধরনের অঙ্ক দেয় সেগুলোও আমরা কম বেশি করেছিলাম। আজকে আমরা যে কনসেপ্টটা করব সেটা এই কনসেপ্টের ওপরেই বেস করে, বাট এটার নাম আমি দিলাম সাকসেসিভ পার্সেন্টেজ ইনক্রিজ বা ডিক্রিজ। কি পার্থক্য? কোনো পার্থক্য নেই। আগের ক্লাসে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে কোনো একটা সংখ্যার শতকরা বৃদ্ধি যদি করা হয় বা শতকরা হ্রাস যদি করা হয়, এখন এই বৃদ্ধিটাকেই যদি একবার না করে বারংবার করা হয়, বা এই হ্রাসটাকে যদি একবার না করে বারংবার করা হয়, তখন সেটাকে বলা হয় সাকসেসিভ পার্সেন্টেজ ইনক্রিজ বা ডিক্রিজ। বাংলায় বলতে গেলে ক্রমবর্ধমান শতকরা বৃদ্ধি বা শতকরা হ্রাস। ঠিক আছে? অর্থাৎ কীরকম? চলো আমি একটা উদাহরণ দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন সাপোজ একটা সংখ্যা আছে 100ই ধরি, লেটসে 100। তোমাকে বলা হলো এই সংখ্যাটাকে 40% বৃদ্ধি করা হলো। এই সংখ্যাটাকে 40% বৃদ্ধি করা হলো। বৃদ্ধি করা হলে কত হবে? তোমরা জানো, তোমরা আগের ক্লাসে পড়েছো যে 40% বৃদ্ধি করা হলো। আচ্ছা, তার মানে প্লাস 40% বৃদ্ধি করা হয়েছে, তাই তো? 100-র 40% কত হয়? 100-র 40% মানে 100 × 40/100, কাটাকুটি করলে আমরা জানি 40, অর্থাৎ 100-র 40% বৃদ্ধি মানে সেটা হবে 140, তাই না? আচ্ছা, এটা আমরা আগের ক্লাসের কনসেপ্ট থেকে বলতে পারি পার্সেন্টেজ বৃদ্ধি কী করে হিসাব করে। বৃদ্ধি আর বেড়ে কত হলো? 100-কে 40% বাড়ালে বেড়ে হলো 140। এখন যদি তোমাকে বলা হয় এই 140কে আবার বাড়ানো হলো, এবার কত পার্সেন্ট বাড়ানো হলো? এবার 15% বাড়ানো হলো। কতটা বৃদ্ধি ঘটলো? 15%। 15% বৃদ্ধিটা কার হলো? 100-র না 140-এর? মাথায় রাখবে 140-এর। তাহলে এবার আমরা কি করব? এবার আমরা বের করব যে এই 140 যে সংখ্যাটার 15% বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি কতটুকু হচ্ছে। তার জন্য আমরা 140কে 15% বা 15/100 দিয়ে গুণ করব। 0 0 কাটলে 3 × 5 = 15, 5 × 2 = 10, 7 × 2 = 14, আসবে 3 × 7 = 21। অর্থাৎ 140কে 15% বৃদ্ধি করলে 21 বাড়বে। দাদা 15%কে দিয়ে 140কে গুণ করলে কেন? 40% দিয়ে তো 100কে গুণ করেছিলাম। 100 প্রাথমিক সংখ্যা, ঠিক? হ্যাঁ, 100 প্রাথমিক সংখ্যা, এর পরিবর্তন বা এর বৃদ্ধি হয়েছে 40%, ঠিক আছে? তাই 100কে 40% দিয়ে গুণ করেছিলাম। কিন্তু যখন তুমি 100কে গুণ করে 40% বৃদ্ধি করার পরে তুমি যে সংখ্যাটা পেলে, দ্যাট ইজ 140, সেকেন্ড টাইম যখন তুমি বৃদ্ধি করছো, সেই বৃদ্ধিটা কিন্তু আর এই 100কে বাড়াচ্ছ না, সেই বৃদ্ধিটা হচ্ছে 140-এর ওপরে বৃদ্ধি হচ্ছে। তাই 140-এর ওপর যদি 15% বাড়ে, 140-এর 15% হচ্ছে 21, বেড়ে কত হবে? 140 + 21 কত দাঁড়ায়? 150, 60, 61। অর্থাৎ প্রথমে বৃদ্ধি করা হলো
100কে 40%, 100-র 40% হলো 40, তাই 100কে 40 বাড়ানো হলো। তারপর আবার যখন সেকেন্ড টাইম ইনক্রিজ করা হচ্ছে, সেকেন্ড টাইম যখন বাড়ানো হচ্ছে সংখ্যাটাকে, সেই বৃদ্ধিটা হচ্ছে তখন যে সংখ্যাটার উপরে পরিবর্তনটা হচ্ছে সেই সংখ্যার উপরে আমাকে ক্যালকুলেট করতে হবে। তাই আমি এই 15%টা কিন্তু 100-র উপরে নয়, এই সংখ্যাটার উপর ক্যালকুলেট করব। আমরা দেখলাম 140কে 15% বাড়ানো মানে 21 বাড়ানো, তাই আমরা 140-এর সাথে 21 যোগ করে পেলাম কত? 161। ঠিক আছে। এরপর যদি আবারও বলে 161কে বাড়াতে, আরও 10% বাড়াতে, তখন সেই 10%, 20% যে পরিমাণে বৃদ্ধি করতে বলুক না কেন, সেই বৃদ্ধিটা কিন্তু আমরা এই সংখ্যাটার উপরে ক্যালকুলেট করব, যার উপরে পরিবর্তন হচ্ছে বা যার উপরে বৃদ্ধিটা হচ্ছে বা যার উপরে হ্রাসটা হচ্ছে। কথা বোঝা গেছে? এখন এইভাবে বৃদ্ধিগুলোর বদলে হ্রাসও দিতে পারত। লক্ষ্য করো, একটা সংখ্যাকে দফায় দফায় বৃদ্ধি করা হচ্ছে, প্রথমে একবার, তারপর একবার, তারপরে একবার হতে পারে, আরও হতে পারে। যখনই একটা সংখ্যাকে এরকম দফায় দফায় বৃদ্ধি বা দফায় দফায় হ্রাস করা হতে থাকে, তখনই সেটাকে বলা হয় সাকসেসিভ পার্সেন্টেজ ইনক্রিজ বা ডিক্রিজ। আগের দিনের ক্লাসে আমরা একবার বৃদ্ধি বা একবার হ্রাস করেছিলাম, যে কোনো একটা সংখ্যাকে এত % বাড়ানো হলো, ব্যাস ওইটুকুই, বা কোনো একটা সংখ্যাকে এত % কমানো হলো, ব্যাস ওইটুকুই। আজকের ক্লাসে আমরা দেখছি কোনো একটা সংখ্যাকে এত % বাড়ানোর পর আবার এত % বাড়ানো হলো, এবং আমরা কি শিখলাম? প্রথম মিস্টেক আমরা যেটা করব না, সেই মিস্টেকটা আমরা শিখলাম যে প্রথমবার বৃদ্ধি পাওয়ার পর দ্বিতীয়বার বৃদ্ধিটা যখন ক্যালকুলেট করব, প্রথমবার বৃদ্ধি পাওয়ার পরে যে সংখ্যাটা হয়েছে তার উপরে ক্যালকুলেট করব। ঠিক আছে, তার উপরে ক্যালকুলেট করব। একে যদি আবার বাড়ানো হয়, তৃতীয়বার বৃদ্ধি করা হয়, সেই বৃদ্ধিটা কতটা হবে সেটা আমরা এই সংখ্যাটার উপরে ক্যালকুলেট করব। এইভাবে আমাদের এগোতে থাকতে হবে। দাদা শুধু কি বৃদ্ধি হবে? না, হ্রাসও হতে পারে। হ্রাস হলে তোমরা জানো কিছুই না, এই 100-র সঙ্গে যেমন 40 যোগ করেছি, তখন 100-র সাথে 40 মাইনাস করব। 140-এর সাথে 21 যোগ করেছি, 140 থেকে 61 মাইনাস করব, একই ব্যাপার। আচ্ছা, তাহলে এই সংখ্যাটাকে আমি আপাতত দুবারের ক্ষেত্রেই আসি, যে প্রথমবার বৃদ্ধি করা হলো, দ্বিতীয়বার বৃদ্ধি করা হলো। এই দুবার এই সংখ্যাটাকে বৃদ্ধি করার ফলে যে সংখ্যাটা শুরুতে 100 ছিল, দফায় দফায় দুবার বৃদ্ধি করার ফলে শেষমেশ সংখ্যাটা কততে পরিণত হলো? 161-তে। ছিল কত শুরুতে? 100। একদম শেষে কত হলো? 161। এরপরে আর বাড়ানো হলো না। তো শুরুতে যে সংখ্যাটা 100 ছিল, সেই সংখ্যাটা দফায় দফায় দুবার, একবার 40% এবং একবার 15% বৃদ্ধির ফলে হয়ে গেল 161। আলটিমেটলি সংখ্যাটা কতটা বাড়লো? সংখ্যাটা বাড়লো হচ্ছে এখান থেকে এই অবধি, বলো কতটা? 100 থেকে 61 বেড়েছে, তাই না? 100 থেকে কোনো সংখ্যা যদি 61 বাড়ে, 100-র মধ্যে বৃদ্ধি হচ্ছে 61, তাই না? তাহলে শতকরা কতটা বৃদ্ধি হয়েছে? গুণ করলে আমরা পাবো 61% বৃদ্ধি হয়েছে। এই সংখ্যাটার কত % বৃদ্ধি হয়েছে? 61 বেড়েছে 100, মানে 61% বৃদ্ধি হয়েছে। ঠিক ঠিক আমরা তাহলে খেয়াল করলাম যে কোনো একটা সংখ্যাকে প্রথমে 40%, তারপর 15% যদি বাড়ানো হয়, ওভারঅল সংখ্যাটা কতটা বৃদ্ধি পায়? মানে প্রথম এবং শেষ সংখ্যাটার মধ্যে পার্থক্য কত? প্রথম সংখ্যাটা, শেষ সংখ্যাটা প্রথম পার্সেন্টের থেকে কতটা বেশি? 61% বেশি। 100-কে দুবার দফায় দফায় 40% এবং 15% বাড়ানোর ফলে 100-র ওভারঅল বৃদ্ধি হয় 61%। এই যে দফায় দফায় পরিবর্তন করার ফলে ওভারঅল যে পরিবর্তনটা হয় তাকে বলা হয় ওভারঅল চেঞ্জ বা এফেক্টিভ চেঞ্জ, বাংলায় বললে কার্যকরী পরিবর্তন। কি বললাম? ওভারঅল চেঞ্জ বা এফেক্টিভ চেঞ্জ, বা বাংলায় বললে কার্যকরী পরিবর্তন। সেটা কতটা? এটার ক্ষেত্রে সেটা কতটা? এই এফেক্টিভ চেঞ্জ কতটা? এফেক্টিভ চেঞ্জ আসছে, শুরুতে ছিল 100, পরে 161 হয়েছে, 61% বেড়েছে, অর্থাৎ এফেক্টিভ চেঞ্জ হচ্ছে 61%। ঠিক আছে? তো দাদা প্রশ্ন কি দেয় এখান থেকে? 61% বৃদ্ধি হয়েছে, তাই আমরা প্লাস লিখলাম। ঠিক আছে, দেখো এই প্লাস এবং মাইনাস লেখার কারণটা আমি তোমাদের আগের ক্লাসে বুঝিয়েছি, আশা করি তোমাদের মনে আছে। এখানে খেয়াল করো একটা জিনিস, যে একটা সংখ্যাকে যখন দুবার দফায় দফায় বাড়ানো হয়েছিল, প্রথম দফায় কতটা বৃদ্ধি হয়েছে? 40%। তারপরের দফায় কতটা বৃদ্ধি হয়েছে? তুমি বলবে দাদা 15%। 40% এবং 15%কে যোগ করলে কত হয়?
যোগ করলে হয় 40 যোগ 10 50 আর 5-এ 55%, তাই না? 40 যোগ 10 আর 5 15 55, এই 15 55%। তো তোমাকে যদি কোনো পরীক্ষায় প্রশ্ন দেয় যে একটা সংখ্যাকে দুবার দফায় দফায় বৃদ্ধি করা হলো, প্রথমবার 40% বাড়ানো হলো, বাড়ানোর পর আবার 15% বাড়ানো হলো, ওভারঅল কতটা চেঞ্জ হলো, এবং সেই ধরনের অঙ্কগুলোতে তুমি যদি বলো আচ্ছা প্রথমে 40% বাড়িয়েছে, ঠিক আছে, পরে 15% বাড়িয়েছে, ঠিক আছে, তাহলে ওভারঅল বৃদ্ধি 40 যোগ 15 ইকুয়াল টু 55 করে যদি চলে আসো, তাহলে কিন্তু সেটা তোমার মস্ত বড় ভুল হবে। কারণ আমরা দেখেছি প্রথমে কোনো একটা সংখ্যাকে 40% বাড়ানো হলে, তারপর 15% বাড়ানো হলে টোটাল বা ওভারঅল বৃদ্ধি যেটা ঘটে সেই বৃদ্ধিটা কিন্তু 61% এসেছিল, 55% নয়। তাই এইভাবে ডাইরেক্ট যোগ করে আমরা যদি চলে আসি, এফেক্টিভ পার্সেন্টেজে যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটা ভুল আসবে। এবং এক্সামিনার তোমাকে এই কোশ্চেনগুলো দেবেই এই কারণে যেটা তুমি এই ভুলটা করো। কিন্তু তুমি এখন শিখে গেছো যে এই ভুলটা তোমাকে করলে চলবে না। আচ্ছা দাদা, এই দুটো আলাদা আলাদা কেন আসলো? যোগ করলে কেন ভুল উত্তর আসছে, যোগ করলে 55 আসছে, যেখানে আমরা দেখছি বাস্তবে একটা সংখ্যাকে প্রথমে 40% বাড়িয়ে পরে 15% বাড়ানো হলে তার ওভারঅল বৃদ্ধি করছে 61%, কিন্তু যোগ করলে কেন 55% আসছে? তাহলে ভুলটা কোথায় থেকে যাচ্ছে? ভুলটা থাকছে এই জায়গায়, তুমি যখন প্রথমে সংখ্যাটাকে বাড়িয়েছিলে 40%, সেই 40% কার ওপরে পরিবর্তন হয়েছিল? সেই পরিবর্তনটা হয়েছিল 100-র ওপরে, অর্থাৎ 100-র 40% বাড়িয়ে 140 পেয়েছিলে, ঠিক? কিন্তু দ্বিতীয়বার যে বৃদ্ধিটা করেছো অর্থাৎ 15%, সেই বৃদ্ধিটা তো আর 100-র উপরে নয়, সেই বৃদ্ধিটা হয়েছে 140-এর উপরে। তাই দ্বিতীয়বার যখন বৃদ্ধিটা করেছো, প্রথমবার বৃদ্ধির ক্ষেত্রে দেখো 100-র 40% 40 এসেছে, কিন্তু দ্বিতীয়বার বৃদ্ধির ক্ষেত্রে 140-এর 15% তো আর 15 নয়, 140 বড়, 140-এর 15%-এর মান 21, এই যে আমরা বের করেছি। তাই আমরা প্রথমবার যার উপরে বৃদ্ধি করেছিলাম দ্বিতীয়বার তার উপরে বৃদ্ধি করিনি, দ্বিতীয়বার প্রথমবার বৃদ্ধির পরে যে সংখ্যাটা এসেছিল তাকে বৃদ্ধি করে আমরা এই সংখ্যাটা পেয়েছি। দ্যাটস ওয়াই এই 40 আর 15 ডাইরেক্ট যোগ করে তুমি যদি বের করো কার্যকরী পরিবর্তন বা কার্যকরী বৃদ্ধি কতটা হবে, তোমার অ্যান্সার কিন্তু ভুল চলে আসবে। আমরা কি করে বের করব? দফায় দফায় আমাদের ক্যালকুলেট করে দেখতে হবে যে প্রথমে বাড়ালাম, আচ্ছা কত আসলো এত, তারপর একে বৃদ্ধি করি, আচ্ছা কত আসলো এত, তার মানে ওভারঅল চেঞ্জ, তারপর তুমি পাবে শেষেরটা আর প্রথমেরটার মধ্যে তুলনা করে যে আচ্ছা ওভারঅল তাহলে 61% বৃদ্ধি হয়েছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে পরীক্ষার হলে দিলেও আমরা এই ধরনের প্রশ্নগুলোকে কি এইভাবেই বৃদ্ধি করে করে প্রথমবার তারপর দ্বিতীয়বার এইভাবে ক্যালকুলেশন করে দেখব? উত্তর হচ্ছে হ্যাঁ, এইভাবে তুমি করে দেখতে পারো। অথবা আরেকটা উপায় আছে, সেই উপায়টা কি, এই ধরনের অঙ্কগুলোকে করার জন্য একটা পার্টিকুলার ফর্মুলা বা সূত্র রয়েছে, সেই সূত্রটাতে তুমি যদি এই ধরনের অঙ্কগুলো করো তাহলে তোমার আর দফায় দফায় প্রথমবার বৃদ্ধির পরে কত আসলো তারপর সেটা বের করি, তারপর আবার তাকে দ্বিতীয়বার বৃদ্ধি করি, তারপর তুলনা করে দেখি যে কার্যকরী পরিবর্তন কত শতাংশ হয়েছে, এতটা করতে লাগবে না, একবারই উত্তর চলে আসবে। সেই সূত্রটা কি? সেই সূত্রটা বলছে যদি কোনো একটা সংখ্যাকে, মন দিয়ে শুনবে, যদি কোনো একটা সংখ্যাকে প্রথমে a% পরিবর্তন করা হয়, ফার্স্ট স্টেপে কি করা হলো, তাকে a% পরিবর্তন করা হলো, সেটা বৃদ্ধিও হতে পারে সেটা হ্রাসও হতে পারে। a% পরিবর্তন করার পরে, হ্যাঁ আমি এইভাবে লিখি ছবির মাধ্যমে, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের, যে কোনো একটা সংখ্যা ছিল, সেই সংখ্যাটাকে প্রথমে a% পরিবর্তন করা হলো, a% পরিবর্তন করার পরে নতুন যে সংখ্যাটা এলো, ঠিক আছে, তাকে আবার b% পরিবর্তন করা হলো, তাকে আবার b% পরিবর্তন করা হলো। যদি দুটো সংখ্যাকে এইভাবে দুইবার পরপর বৃদ্ধি বা পরপর হ্রাস বা বৃদ্ধি এবং হ্রাস দুটোই একসাথে করা হয়, a% পরের বার কত পার্সেন্ট পরিবর্তন হলো, b%, তাহলে ওভারঅল সংখ্যাটার পরিবর্তন কতটা হবে? প্রথম সংখ্যাটার থেকে দ্বিতীয় সংখ্যাটার পরিবর্তন হবে, এই দুটো পরিবর্তনের কার্যকরী পরিবর্তন, সেটা হবে a প্লাস বি প্লাস ab বাই 100। খেয়াল থাকবে, a প্লাস বি প্লাস ab বাই 100,
অর্থাৎ দুটো সংখ্যাকে পরপর পরপর যদি দফায় দফায় একটা সংখ্যাকে যদি দফায় দফায় দুবার বৃদ্ধি করা হয়, শতকরা বৃদ্ধি যদি ঘটে, প্রথমে a% এবং তারপর b%, ওভারঅল সংখ্যাটার বৃদ্ধি ঘটবে a যোগ b, এই অবধি থেমে গেলে চলবে না, ab/100 এইটুকু বের করতে হবে। ঠিক আছে? এখন কথা হচ্ছে যদি সংখ্যাটা বৃদ্ধি না হয়ে হ্রাস হতো তাহলে কি হতো? তাহলে সেই সংখ্যাটা যেখানে বৃদ্ধি না হয়ে হ্রাস হবে তার ক্ষেত্রেও এই একই সূত্র, শুধু সেক্ষেত্রে বৃদ্ধির জায়গায় যদি হ্রাস হয় আমরা এই a বা b যেটা হ্রাসটাকে প্রকাশ করছে তার মানটা মাইনাসে বসাবো, নেগেটিভ চিহ্ন তার আগে একটা বসিয়ে দেবো। দাদা দুটোই যদি মাইনাস হয়, অর্থাৎ দুটোই যদি হ্রাস বোঝায়, একটা সংখ্যাকে প্রথমে কিছুটা হ্রাস করা হলো তারপরে কিছুটা হ্রাস করা হলো, তাহলে আমরা দুটোর আগেই একটা করে মাইনাস সিম্বল ব্যবহার করব। দাদা যদি দুটোই বৃদ্ধি বোঝায় তাহলে কি হবে? তাহলে আমরা যেরকম আছে দুটোর আগেই প্লাস সাইন ব্যবহার করব, অর্থাৎ এই যা আছে এই রকম আকারেই সংখ্যাগুলোকে বসিয়ে দেব, যে কতটা পরিবর্তন হলো আমরা এখান থেকে এফেক্টিভ কতটা চেঞ্জ হলো বা কার্যকরী পরিবর্তন কতটা হলো পেয়ে যাব। আর যদি একবার বৃদ্ধি একবার হ্রাস হয় তাহলে ধরে নাও প্রথমে বৃদ্ধি করা হলো, তাহলে a হবে ধনাত্মক, তারপর সংখ্যাটাকে হ্রাস করা হলো, b হবে ঋণাত্মক। ওভারঅল কতটা চেঞ্জ আসলো? তখন এই a প্লাস বির জায়গায় এটা a মাইনাস বি হয়ে যাবে, কারণ b এর মানটা তখন ঋণাত্মক, পরেরটা মাইনাসে আসবে কারণ পরেরটা হ্রাস পেয়েছে। এবং এই a বির জায়গাতেও a ধনাত্মক b ঋণাত্মক বসাতে হবে, তারপর 100 দিয়ে ভাগ করে কাটাকুটি করে অ্যান্সারটা আনতে হবে, ওভারঅল কত শতাংশ পরিবর্তন হয়েছে। ঠিক আছে? এখানে আরও একটা জিনিস বলে রাখি, সেটাও মাথায় রাখবে যে এই যে সূত্রটা এর উত্তর দুই ধরনের হয়। কি বললাম? এই সূত্রটাতে তুমি যখন এই সংখ্যাগুলোকে ফেলবে তখন সেই উত্তরটা দু ধরনের আসবে, হয় সংখ্যাটার হয় উত্তরটা আসবে ধনাত্মক, যদি সংখ্যাটা এই সূত্রে ফেলে উত্তর আসে ধনাত্মক অর্থাৎ পজিটিভ, তাহলে আমরা বলবো ওভারঅল এই পরিবর্তনের ফলে প্রথম সংখ্যার থেকে শেষ সংখ্যার বৃদ্ধি হয়েছে। ওকে, সেটা ইনক্রিজকে বোঝাবে, ওভারঅল বৃদ্ধি হয়েছে। আর যদি এই সূত্রের উত্তর আসে ঋণাত্মক, তাহলে আমরা বলবো ওভারঅল সংখ্যাটার প্রথম সংখ্যাটা শেষে পৌঁছতে পৌঁছতে দফায় দফায় বৃদ্ধি হ্রাসের ফলে ওভারঅল সংখ্যাটার হ্রাস হয়েছে। যদি উত্তর আসে নেগেটিভ তাহলে আমরা বলবো সংখ্যাটার ওভারঅল হ্রাস হয়েছে বা ডিক্রিজ করেছে। আশা করি কথাটা বোঝা গেছে। আমরা যেটা করলাম সেটা বাস্তবে সত্যি কি না আমরা এই উদাহরণটার ক্ষেত্রেই এই সূত্রটা অ্যাপ্লাই করে দেখি। ওকে, তা সেই অ্যাপ্লিকেশনটা আমি এই সাইডে করছি, লেফট সাইডে। আচ্ছা বলো, এই 100-র পরিবর্তন কিভাবে হয়েছিল? প্রথমে 40% বাড়ানো হয়েছিল, তাহলে এর মান কত? 40 বাড়ানো হয়েছিল, তাই +40। তারপর সংখ্যাটার কি পরিবর্তন হয়েছিল? 15% বাড়ানো হয়েছিল, 15% যেহেতু বাড়ানো হয়েছিল তাই বি এর মান কত? +15। ওভারঅল কতটা চেঞ্জ হলো সংখ্যাটার দফায় দফায় পরিবর্তনের ফলে? তার জন্য আমরা a যোগ b প্লাস ab/100 এই ফর্মুলাটা ইউজ করব। ঠিক, a আর b এর মান আমরা জানি 40 যোগ 15 যোগ এখানে 40 গুণ 15 ডিভাইডেড বাই 100। 0 0 কাটলো, 5 দুগুণে 10, 5 3 15, 2 দিয়ে 4। ওকে, তাহলে 40 আর 15 যোগ করে আসলো 50 55, আর এখানে 3 আর 2 গুণ করে 6, 55 এবং 6 কত আসে? 61। তাহলে কোনো একটা সংখ্যাকে প্রথমে 40% বৃদ্ধি এবং তারপর যদি তার 15% বৃদ্ধি করা হয়, ওভারঅল বৃদ্ধি কত আসবে? ওভারঅল বৃদ্ধি হবে 61%। এই যোগফলটার আগে কোনো মাইনাস চিহ্ন আছে? না, কিছুর চিহ্নই নেই, তার মানে এটা ধনাত্মক, অর্থাৎ ওভারঅল সংখ্যাটার বৃদ্ধি ঘটেছে। ঠিক আছে, প্রথম কথা। এবং দ্বিতীয় কথা দেখো, আমরা যখন আলাদা আলাদা করে প্রথমবার কতটা বৃদ্ধি পেল, দ্বিতীয়বার কতটা বৃদ্ধি পেল, তারপর আমরা দেখেছি ওভারঅল কতটা বৃদ্ধি পেল, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এফেক্টিভ চেঞ্জ কতটা এসেছিল? 61% এসেছিল। তো তোমার কাছে কার্যকরী পরিবর্তন বের করার দুটো উপায় আছে। এক, তুমি এইভাবে পার্ট বাই পার্ট ক্যালকুলেট করে দেখতে পারো যে কতটা চেঞ্জ হচ্ছে, অথবা তুমি এই সূত্রের সাহায্যে উত্তর বের করতে পারো। এখন এই সূত্রের কিছুটা লিমিটেশন আছে। সূত্রের লিমিটেশন কি? এটা দুবার বৃদ্ধি বা দুবার হ্রাস বা একবার বৃদ্ধি একবার হ্রাস এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ঠিক আছে,
অর্থাৎ প্রথমবার বৃদ্ধি করা হলো, তারপর আরেকবার বৃদ্ধি, মোট কথা দুবার পরিবর্তন করা যেতে পারবে। প্রথমে একবার বৃদ্ধি করা হলো, তারপর একবার বৃদ্ধি, এরপরে যদি আরও একবার বৃদ্ধি করা হয় অর্থাৎ টোটাল 3বার পরিবর্তন করা হয়, তখন কিন্তু এই সূত্রের দ্বারা অঙ্ক করা যাবে না। এই সূত্রটা সেখানে শর্ট পড়ে যাচ্ছে। করা যাবে, তখন তোমাকে প্রথম দুটোর মধ্যে বের করে নিয়ে একবার অ্যাপ্লাই করতে হবে, তারপর আবার যেটা আসবে সেটা আর পরেরটার মধ্যে আরও একবার অ্যাপ্লাই করতে হবে, তো জিনিসটা কমপ্লিকেটেড হয়ে যাবে। আবার 3বার বৃদ্ধি বা 3বার পরিবর্তনের ক্ষেত্রেও সূত্র আছে। আমি চাইছি না বেশি বেশি সূত্র মুখস্থ করিয়ে তোমাদেরকে ওভারবার্ডেন করে দিতে। তো ওই ধরনের অঙ্কগুলোকে কি করে ডিল করতে হয়, যখন আমরা ওই ধরনের অঙ্ক ফেস করব আজকের ক্লাসে, আমি সেটা তোমাদের বলে দেবো যে ওই ধরনের অঙ্কগুলোকে তুমি কি করে ডিল করতে পারবে, ঠিক আছে, এই সূত্রের ব্যবহার ছাড়াই। আপাতত এই সূত্রটা যখন আমরা শিখলাম, এর কিছু ইউজফুলনেস শিখে নিই, যে কোথায় কোথায় এই সূত্রটা আমাদের কাজে লাগবে, তাই না? এই 2বার পরিবর্তনের ক্ষেত্রেই মেনলি এই সূত্রটা কাজে লাগবে। আচ্ছা দাদা, এই সূত্রটা কি শুধু বৃদ্ধির ক্ষেত্রে দেবেন? না, আমি বলেছি একটা সংখ্যাকে এরকমও হতে পারে প্রথমে কিছুটা বাড়ানো হলো, তারপর তাকে কিছুটা কমিয়ে দেওয়া হলো, জানতে চাইলো আলটিমেটলি প্রথমে যে ছিল তার থেকে সে বাড়লো নাকি কমলো। তো এই ধরনের অঙ্কও দিতে পারে। তো সেই সমস্ত ক্ষেত্রে এই সূত্রটা কি করে ইউজ করব সেটারও কিছু এক্সাম্পল আমরা দেখি, ঠিক আছে? চলো। ধরো তোমাকে একটা সংখ্যা দিল, আমরা 100 ধরেই করি, 100 বলা হলো এই সংখ্যাটাকে প্রথমে 20% বাড়ানো হলো। আচ্ছা, 20% বাড়ানো হয়েছে, বাড়িয়ে দিই, প্লাস 20%। 100-র 20% বাড়ানো মানে কত হবে? 100-কে 20% বাড়ানো মানে কতটা বাড়বে? বাড়বে হচ্ছে 20। বেড়ে কত হবে? 120, ঠিক? বেড়ে কত হলো? 120। আচ্ছা, এরপর বলল প্রথমবার বৃদ্ধির পরে দ্বিতীয়বার এই সংখ্যাটাকে এইবার 25% কমিয়ে দেওয়া হলো। কতটা কমানো হলো? 25% কমিয়ে দেওয়া হলো এই সংখ্যাটাকে, -25%। 25% কাকে কমানো হলো? 100-কে না 120-কে? 120-কে। 120-কে যদি 25% কমিয়ে দেয় কত হবে? কতটা কমবে? আমরা জানি 120-র 25% তাহলে বের করতে হবে। 120-র 25% মানে 120 × 25/4, এই 100। ওকে, 0 0 কাটলো, 5 5-এ 25, 5 দুগুণে 10, 2 দিয়ে 6, 5 6 30। মাইনাস মাথায় রাখবে, এটা কিন্তু কমছে, এটা হ্রাস, তাই না? তাহলে 120-র কী হবে? কী পরিবর্তন হবে? 120 30 কমে যাবে, কারণ এটা 25% হ্রাস পেয়েছে। কার 25%? 120-র 25%। 120-র 25% কত হয়? 30 হয়। তাহলে 120 থেকে 30 কমে যাবে। 120 থেকে 30 কমে গেলে সংখ্যাটা কত হয়ে যাবে তখন? তখন সংখ্যাটা হয়ে যাবে 90, তাই না? তাহলে একটা সংখ্যা যাকে প্রথমে 20% বাড়ানো হয়েছে, তারপর সেই সংখ্যাটাকে 25% কমানো হয়েছে, ওভারঅল চেঞ্জ কত হয়েছে? ওভারঅল সংখ্যাটা বেড়েছে না কমেছে? যদি বেড়ে থাকে কত শতাংশ বেড়েছে, যদি কমে থাকে কত শতাংশ কমেছে, এই ধরনের প্রশ্নই তোমাকে দেবে। আচ্ছা, আমরা দেখলাম প্রথমে বেড়েছে 20%, 120, তারপরের বার কমেছে 25%, কমে হয়েছে 190। ওভারঅল সংখ্যাটার কি পরিবর্তন হলো? যে সংখ্যাটা শুরুতে ছিল 100 সে শেষে হলো 90, অর্থাৎ সংখ্যাটা 10 কমে গেছে, তাই না? এখন 100-র মধ্যে 10 কমে যাওয়া মানে কত শতাংশ পরিবর্তন? 100-র মধ্যে 10 কমেছে, তাহলে শতাংশ বের করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। 100 100 কেটে গেলে -10%, অর্থাৎ এই সংখ্যাটা কতটা হ্রাস পেয়েছে? -10% বা শুধু 10% হ্রাস পেয়েছে। মাইনাসটা কি বোঝাচ্ছে? মাইনাসটা বোঝাচ্ছে হ্রাস পেয়েছে। কি শিখলাম আমরা? কোনো সংখ্যাকে যদি প্রথমে 20% বৃদ্ধি করা হয়, তারপর যদি তাকে 25% কমিয়ে দেওয়া হয়, ওভারঅল পরিবর্তন হয় 10%, সংখ্যাটা কমে যায়। তো দুটো জিনিস তোমাকে বের করতে দেবে এই ধরনের, এই কনসেপ্টের ওপর থেকে। এক, প্রথমবার এত % বাড়ানো হলো বা কমানো হলো, দ্বিতীয়বার এত % বাড়ানো হলো বা কমানো হলো, ওভারঅল কতটা পরিবর্তন হলো,
কতটা সংখ্যাটা জানতে চাইবে, আর সেই পরিবর্তনটা বৃদ্ধি না হ্রাস। বৃদ্ধি না হ্রাস আমরা এই চিহ্ন থেকে বলে দেবো। ওভারঅল কমছে না, তার মানে এক্ষেত্রে ওভারঅল কমেছে, অর্থাৎ হ্রাস পেয়েছে। কতটা কমেছে? 100-র মধ্যে 10 কমেছে, মানে 10% হ্রাস পেয়েছে। তাহলে কোনো সংখ্যাকে 20% বৃদ্ধি প্রথমে, পরে 25% হ্রাস পেলে ওভারঅল সংখ্যাটা 10% হ্রাস পায়। এখন আমরা দেখি, আমরা যে সূত্রটা শিখেছিলাম সেই সূত্রটা কি এখানে আমাদের এফেক্টিভ হয়? আমরা সূত্রটা শিখেছিলাম a প্লাস বি প্লাস এবি বাই 100, এই ধরনের উত্তরগুলো একবারে বের করার ফর্মুলা। এখানে এ কে প্রথমে কতটা পরিবর্তন করা হচ্ছে? আচ্ছা দাদা, প্রথমে কতটা পরিবর্তন করা হচ্ছে? 20% বাড়ানো হচ্ছে, তাহলে এ হচ্ছে +20, কারণ বাড়ানো হয়েছে। আচ্ছা, তারপর কতটা পরিবর্তন হয়েছে? 25% পরিবর্তন হয়েছে, 25% হ্রাস করা হয়েছে, তাই -25। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ খুব বেশি না, খালি এই সূত্রে এ আর বি এর মানটা চিহ্ন সমেত ঠিকঠাক বসানো। তাহলে আমি এর জায়গায় লিখলাম 20, প্লাস চিহ্নকে না বসালেও চলবে। বি কে সতর্ক থাকো, এখানে বি মাইনাস আছে কারণ বি হ্রাস ছিল। তাহলে -25 প্লাস এ মানে 20, বি মানে -25, নিচে 100। 20 থাকলো, 25 থাকলো, এইখানে দেখো এই প্লাস আর মাইনাস গুণ করে মাইনাস চলে আসবে, এখানে 20 গুণ 25 ডিভাইডেড বাই 100। 25 দিয়ে 100কে কাটলে হয় 4, 4 দিয়ে 20কে কাটলে 5, তাহলে 20 বিয়োগ 25 বিয়োগ 5। এই যোগ বিয়োগগুলো কী করে করতে হয়? বীজগণিত মনে আছে? দেখো 25 এবং 5 দুজনের আগে একই চিহ্ন আছে, একই চিহ্ন থাকলে তাদের যোগ, আলাদা চিহ্ন থাকলে বিয়োগ, এবং যোগ বা বিয়োগের পরে বড় সংখ্যার চিহ্নকে আগে বসাতে হয়। এই হচ্ছে এইটুকুই নিয়ম। কি বললাম? আরেকবার রিপিট করে দিচ্ছি। যখনই বীজগাণিতিক যোগ বিয়োগ করবে মাথায় রাখবে, দুটো সংখ্যার চিহ্ন একই থাকলে তাদের যোগ হবে, দুটো সংখ্যার চিহ্ন আলাদা থাকলে তাদের বিয়োগ হবে, আর যোগ বা বিয়োগের পরে বড় সংখ্যার যে চিহ্নটা সেটা আগে বসবে। ঠিক আছে? এখানে দুটো সংখ্যাকে 25 এবং 5, তাদের দুজনের চিহ্ন একই আছে, তাই তাদের যোগ হবে। তাহলে 20, 25 আর 5-এ যোগ করলে কত হয়? 30। বড় সংখ্যা 25, তার চিহ্ন মাইনাস, এটা আগে বসলো। এবার 20 বিয়োগ 30 কী হবে? 20 আর 30-এর মধ্যে দুজনের চিহ্ন আলাদা আলাদা, অর্থাৎ 20 এবং 30-এর বিয়োগ হবে। 20 থেকে 30 বা 30 থেকে 20 বাদ দিলে কত হয়? 10 হয়। 30 আর 20-র মধ্যে পার্থক্য। বড় সংখ্যা 30, তার চিহ্ন মাইনাস, সে আগে বসবে, তাই না? অর্থাৎ অ্যান্সার কত আসলো? -10%। তো এই -10% কী বোঝাচ্ছে? কোনো সংখ্যাকে প্রথমে 20% বৃদ্ধি এবং তারপর 25% হ্রাস করলে ওভারঅল সংখ্যাটার পরিবর্তন হয় 10%। ওভারঅল সংখ্যাটা বাড়ে না কমে? এই আগের মাইনাস চিহ্নই সেটা বুঝিয়ে দিচ্ছে যে ওভারঅল সংখ্যাটা 10% কমে যায়, তাই না? তাহলে এই দুটো পরিবর্তনের কার্যকরী পরিবর্তন হচ্ছে -10%, সংখ্যাটা 10% কমে যায়। লক্ষ্য করো, আমরা যখন পার্ট বাই পার্ট করেছিলাম তখনও কিন্তু আমাদের তাই এসেছিল, অর্থাৎ আমাদের এই সূত্রটার অ্যাপ্লিকেশন কি করে করতে হয় আমরা শিখে গেছি। ঠিক আছে? এবার এই সূত্রের উপর ভর করে আমরা কয়েকটা অঙ্ক করি। এই সূত্রের উপর বেস করে আমরা কয়েকটা অঙ্ক করি, তাহলে আমাদের কাছে কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। দেখো প্রথম প্রশ্ন, দেখো কোশ্চেন নাম্বার 1। প্রথম প্রশ্ন বলছে দ্য প্রাইস অফ এ পেন, দ্য প্রাইস অফ এ পেন is first increased by 15%, 15% একটা পেনের দাম বাড়ানো হলো। তারপর কি করছে? and then the price was decreased by 20%. The price was decreased by 20%. খুব ভালো কথা। জানতে চেয়েছে, আচ্ছা, ডিউ টু রিডাকশন ইন সেলস, ডিউ টু রিডাকশন ইন সেলস,
বিক্রি কমে যাওয়াতে দাম কমিয়ে দিয়েছে। তারপর কি করেছে, ফাইন্ড দ্য নেট পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য ফাইনাল প্রাইস অফ দ্য পেন। ফাইন্ড দ্য নেট পার্সেন্টেজ চেঞ্জ, find the net percentage change in the final price of the pen. ওকে, এই হচ্ছে আমাদের প্রশ্ন। তোমাদেরকে বলে রাখি এই প্রশ্নটা CHSL 2022-এ দিয়েছে। ওকে, CHSL 2022-এর প্রশ্ন এটা। আমি বলেছিলাম তোমাদেরকে রিসেন্ট প্রশ্নগুলো সমাধান করাবো আমরা এক একটা কনসেপ্ট শেখার সঙ্গে। এটা CHSL 2022-এ এই ধরনের কনসেপ্টের অঙ্ক ভরে ভরে দিয়েছে। তো প্রশ্নটা একবার বাংলায় বলে দিই যে একটা পেন, তার দাম প্রথমে ফার্স্ট ইনক্রিজ করা হয়েছে 15%, অর্থাৎ পেনের দাম প্রথমে 15% বাড়ানো হয়েছে। তারপরে সেই পেনটার দাম পরে বিক্রিবারটা কমে গেছে, বিক্রিবারটা কমে যাওয়ায় জিনিসের দাম বাধ্য হয়ে লোকে বিক্রির জন্য কমিয়ে দিয়েছে, যে যাতে লোকে কেনে। সেল রিডাকশন ইন সেল মানে বিক্রি কমে যাওয়া। যেহেতু বিক্রি কমে গেছে, দোকানদার কি করেছে, লোককে অ্যাট্রাক্ট করার জন্য জিনিসটার দাম কমিয়ে দিয়েছে। কতটা কমিয়েছে, ডিক্রিজড বাই 20% কমিয়ে দিয়েছে, 20% কমিয়ে দিয়েছে। ঠিক আছে, ডিউ টু রিডাকশন ইন সেল। তাহলে দুবার পরিবর্তন হয়েছে। এক নম্বর, প্রথমে সংখ্যাটার বৃদ্ধি হয়েছে 15% যা দাম ছিল তার, আর দ্বিতীয়বার সংখ্যাটার এই পেনটার দামের হ্রাস ঘটেছে বাই 20% যা দাম ছিল তার। জানতে চেয়েছে তোমার কাছে এই যে প্রথমবার বৃদ্ধি করা হলো 15% আর পরের বার হ্রাস করা হলো 20%, এর ফলে পেনের দামে একদম শুরুতে যে দামটা ছিল সেই দামটার নেট পার্সেন্টেজ পরিবর্তন কতটা হলো, নেট পার্সেন্টেজ চেঞ্জ কতটা হলো সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, আমরা অঙ্কটা করি। আমরা অঙ্কটা করি এইভাবে, দেখো যেভাবে শিখেছি আমরা, প্রথম পরিবর্তনটাকে আমরা এ দিয়ে লিখি। এ মানে কত, 15% বৃদ্ধি পেয়েছে, তাহলে এ কে লিখলাম +15। তারপরের বার পরিবর্তন কি হয়েছে, পেনটার দাম হ্রাস পেয়েছে, তো দ্বিতীয় পরিবর্তনটাকে বি দিয়ে লিখলাম। হ্রাস পেয়েছে, কতটা হ্রাস পেয়েছে, 20%। যেহেতু হ্রাস পেয়েছে আগে মাইনাস চিহ্ন বসালাম। এখন এই দুটো জানা থাকলে ওভারঅল পরিবর্তন কি করে বের করে, এ প্লাস বি প্লাস AB বাই 100 এই ফর্মুলার সাহায্যে, যেখানে আমরা চিহ্ন সমেত সংখ্যাগুলোকে বসিয়ে দিই। এ কত, 15, বি কত, -20 লেখো। তারপর AB মানে কত, 15 গুণ -20 ডিভাইডেড বাই 100। 15 আর 20 বিয়োগ করো, 20 থেকে 15 বাদ গেলে হয় 5, আর বড় সংখ্যার চিহ্ন মাইনাস, তাই আগে মাইনাস বসবে। এই প্লাস এবং মাইনাসে গুণ হয়ে মাইনাস, এখানে 15 গুণ 20 ডিভাইডেড বাই 100। 20 দিয়ে 100কে কাটলে 5, 20, 100, 5 দিয়ে 3 5 15, তাহলে আসলো -5 -3, উত্তর হলো -8। ঠিক আছে, অর্থাৎ এফেক্টিভ চেঞ্জ কত, এফেক্টিভ চেঞ্জ এই ফর্মুলার সাহায্যে যে এফেক্টিভ চেঞ্জটা আসে মাথায় রাখবে, সেটা সবসময় পার্সেন্টেজে আসে, শতকরাতে আসে। ঠিক আছে, এফেক্টিভ চেঞ্জ হলো -8%। তাহলে একটা পেনের দাম প্রথমে 15% বৃদ্ধি করা হলো, পরে 20% কমিয়ে দেওয়া হলো। ওভারঅল পরিবর্তন কি ঘটবে, ওভারঅল পরিবর্তন ঘটবে পেনটার দাম 8%, বাড়বে না কমবে, অ্যান্সার কি এসেছে আমাদের, মাইনাসে এসেছে। তার মানে ওভারঅল পেনটার দাম কমে যাবে 8%, দাম 8% কমে যাবে। ঠিক আছে, ওভারঅল কি হবে, প্রাইস ডিক্রিজড বাই 8%, মাথায় রাখবে। প্রাইস, অ্যান্সার হচ্ছে প্রাইস ডিক্রিজড বাই, কমে যাবে, ডিক্রিজড বাই 8%। ওকে, কেন এই ডিক্রিজড বাই কথাটার উপর জোর দিচ্ছি তোমার সেটাও বলে রাখি। তোমাকে এক্সাম টাইমে কনফিউজ করার জন্য তোমার কাছে অপশানগুলো দিয়ে দেবে, সেই অপশানের মধ্যে থেকে তুমি চুজ করবে। কোনো কোনো পরীক্ষায় কী করে, এই অপশানগুলোর মধ্যে দুবার 8% দিয়ে দেয়। একবার দিয়ে দেয় 8% ইনক্রিজ, আর একবার দিয়ে দেয় 8% ডিক্রিজ, আর বাকি দুটো অন্য অপশান দিয়ে দেয়। এবার তুমি অঙ্ক সমাধান করার পর বের করলে, আচ্ছা 8% বেরিয়েছে, ঝপাঝপ অঙ্কের উত্তর মার্ক করে দিলে, দেখা গেল তুমি 8% ডিক্রিজটাকে মার্ক না করে 8% ইনক্রিজটাকে মার্ক করে দিলে।
তোমার উত্তর এসছে 8% হ্রাস পাবে, তুমি মার্ক করে দিলে 8% বৃদ্ধি পাবে, তো অঙ্ক তোমার ভুল হয়ে যাবে। তাই সবসময় সতর্ক থাকবে, এই যে 8% বা পরিবর্তন যে পার্সেন্টেজটা এসছে এই সূত্র ব্যবহার করে, সেটা বৃদ্ধি না হ্রাস, সেটা অপশনে কি মেনশন করে দিয়েছে, কথা বোঝা গেছে, যাতে সেই ভুলটা না হয়। ওকে, আশা করি জিনিসটা বোঝা গেছে। আমরা CHSL 2022-এর আরও একটা অঙ্ক করি। আমরা CHSL 2022-এর আরও একটা অঙ্ক করি, তাহলে আমাদের কাছে আরও কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। নেক্সট প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 বলছে যে দ্য প্রাইস অফ এ বুক, এটাও CHSL 2022-এর প্রশ্ন, দ্য প্রাইস অফ এ বুক was first increased by প্রথমে ইনক্রিজ করা হয়েছে কত পার্সেন্ট, বাই 8%, 8% প্রাইস বাড়ানো হয়েছে। আচ্ছা, অ্যান্ড লেটার অন পরে কি করা হয়েছে, decreased by 8%, and later on decreased by 8%. Okay, what is the percentage in change, what is the percentage change, what is the percentage change in the price of the book, in the price of the book. ওকে, তো একই রকম আগের প্রশ্নটার মতনই মাইন্ড, এটাও কিন্তু CHSL 2022-এর প্রশ্ন, তোমরা পেপার চেক করে দেখো। এখন কথা হচ্ছে কি করে করব দাদা, হ্যাঁ ঠিক যেভাবে আগেরটাকে করেছি সেইভাবেই। প্রথমে একটা জিনিসের দামকে বাড়ানো হয়েছে ইনক্রিজ বাই 8%, 8% বৃদ্ধি পেয়েছে, তারপর তাকে কমানো হয়েছে, দামটাকে 8% কমানো হয়েছে, ডিক্রিজড বাই 8%, ডিক্রিজড বাই 8%, তাই না? প্রথমে 8% বাড়ানো হয়েছে, তারপরে 8% কমানো হয়েছে। অনেকে ভাবতে পারো দাদা প্রথমে 8% বাড়ানো হয়েছে তারপর 8% কমানো হয়েছে, তাহলে তো কিছুই পরিবর্তন হলো না। না না না, ওই যে আমি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে প্রথমবার যখন 8% বাড়ানো হয়েছে সেটা প্রথম সংখ্যাটার উপর পরিবর্তন হয়েছে, পরিবর্তন করে বৃদ্ধিটাকে প্রথমবার বাড়ানোর পরে কিছু একটা পাওয়া গেছে সংখ্যা, যে সংখ্যাটা আগের সংখ্যার থেকে আলাদা। তো দ্বিতীয় যে পরিবর্তনটা হয়েছে দ্বিতীয়বার, তখন কিন্তু ওই নতুন সংখ্যার উপরে পরিবর্তনটা করা হয়েছে, আগের সংখ্যার উপরে নয়। এই কারণে কখনোই কোনো সংখ্যাকে প্রথমে 8% বাড়িয়ে পরের বার 8% কমিয়ে দিলে সেটা কিন্তু ব্যালেন্স হয়ে ক্যান্সেল আউট হয়ে যাবে না, এবং এমনও হবে না যে 8% বাড়ানো হলো 8% কমানো হলো তার মানে ওভারঅল কোনো পরিবর্তনই হলো না, তা কিন্তু নয়। এরকম মিসকনসেপশন মনের মধ্যে রাখবে না। এটা আমি যখন থিওরিটা বোঝাচ্ছিলাম কেন হবে না সেটা আমি বুঝিয়েছি। এখন আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে এই ধরনের প্রশ্নগুলোর সমাধান কী করে করবে। এটাও আমি তোমাদেরকে বলে দিয়েছি যে একই ব্যাপার 8% বাড়ুক 10% বাড়ুক, আমরা শুধুমাত্র মাথায় রাখবো আমাদের সূত্রটাকে এবং সূত্রের চিহ্নের ব্যবহারটা প্রপারলি করব। ইনক্রিজ করেছে বাই 8%, তার মানে +8%। আচ্ছা, ডিক্রিজ করেছে তারপরের বার কী হয়েছে, দ্বিতীয়বার পরিবর্তনের সময় দামটাকে 8% কমিয়েছে, তাহলে -8%। অর্থাৎ শুরুতে একটা দাম ছিল, প্রথমে 8% দাম বাড়ানো হলো, কিছু একটা পাওয়া গেল, তারপর 8% দাম কমানো হলো। প্রথমে 8% দাম বাড়িয়েছে, তারপর 8% দাম কমিয়েছে, জানতে চেয়েছে ওভারঅল কতটা পরিবর্তন হলো। আমরা সূত্র জানি যে প্রথমের 8% পরিবর্তনটা হয়েছে ধনাত্মক, কারণ এটা বৃদ্ধি পেয়েছে, তারপরের বার হ্রাস পেয়েছে, তাই -8% বা -8 লেখো, সূত্রে পার্সেন্টটা লেখার দরকার নেই, অ্যান্সার বের করার পরে একবারে পার্সেন্টটাকে লিখবে। a+b/100 ওভারঅল পরিবর্তনের সূত্র। কার্যকরী পরিবর্তন কতটা হয়েছে, a+b+ab/100। আমরা বসাবো +8 বা শুধু 8ই লেখো, 8, এটা হবে -8 প্লাস এই দুটো কী হবে 8 ইন্টু পরেরটা হ্রাস -8/100
+8 8 -8 কেটে যাবে, এই প্লাসে মাইনাসে মাইনাস, 8 8 64 ডিভাইডেড বাই 100 কত আসবে? 64কে 100 দিয়ে ভাগ করলে আসবে 6.4। ঠিক আছে, হ্যাঁ 0.8 8 64 বাই 100, আচ্ছা ঠিক আছে 0.64 0.64। ওকে, কোনো সংখ্যার পরে যদি সংখ্যার সাথে যদি দশমিক না থাকে, মাথায় রাখবে ওই সংখ্যার সাথে সবসময় শেষে দশমিক থাকে, যদি দশমিক কোনো সংখ্যার সাথে না দেখো। আর যখনই কোনো দশমিকওয়ালা সংখ্যাকে একের পরে দুটো শূন্য তিনটে শূন্য দিয়ে ভাগ করা হয়, তো যতগুলো শূন্য থাকে দশমিক তত ঘর বাঁদিকে সরে। এখানে কতগুলো শূন্য আছে? একটা দুটো, তাহলে দশমিক 4-এর আগে 6-এর আগে দুঘর সরে 6-4-এর আগে 64-র আগে বসলো। ঠিক আছে, তো অ্যান্সার আসলো কত আমাদের? -0.64%। তাহলে ওভারঅল সংখ্যাটার চেঞ্জ কতটা হয়েছে? ওভারঅল সংখ্যাটা 0.64% হ্রাস পেয়েছে। এই দেখো উত্তর মাইনাসে এসছে, এই মাইনাসটা বুঝিয়ে দিচ্ছে যে সংখ্যাটা আলটিমেটলি 0.64% হ্রাস পেয়েছে বা 0.64% ডিক্রিজ হয়েছে। বোঝা গেছে? এইভাবে করতে হবে। অনেককে দেখবে অনেক বইতে এটাকে আরও শর্টকাট ফর্মুলায় করে দেওয়া আছে আরেকটা সূত্র দিয়ে, যে যখনই কোনো সংখ্যাকে যত শতাংশ বাড়ানো হয় তত শতাংশ কমানো হয়, তখন সেই ধরনের অঙ্কগুলোতে আলটিমেট পরিবর্তন কি করে করতে হয়? কিছুই না, জাস্ট যত শতাংশ বাড়ানো হয়েছে এবং যত শতাংশ কমানো হয়েছে এই সংখ্যা দুটো যদি একই হয় তখন কি করতে হয়? এই সংখ্যাগুলোর স্কোয়ার করতে হয়, অর্থাৎ 8% বাড়ানো হয়ে 8% কমেছে, তার মানে 8-এর স্কোয়ার করব আর তাকে 100 দিয়ে ভাগ করব। যদি এখানে বলা হতো যে সংখ্যাটাকে, একটা সংখ্যাকে প্রথমে 1% বাড়িয়ে 1% কমানো হলো, আমরা কি করতাম? 1-এর স্কোয়ার করতাম, তাকে 100 দিয়ে ভাগ করতাম, একবারে অ্যান্সার চলে আসতো। ঠিক আছে, এবং এই ধরনের যত শতাংশ বৃদ্ধি এবং যত শতাংশ কম, সেই দুটো সংখ্যা যদি একই হয়, মাথায় রাখবে ওভারঅল চেঞ্জটা কিন্তু সবসময় হ্রাস হয় এবং সেটাকে এইভাবেও বের করা যায়। তো তোমাদের দরকার নেই 8 8 64 বাই 100, এটা আসবে 0.64, ওই একই আসবে। তোমরা অত সূত্র আলাদা আলাদা করে মাথায় রাখার দরকার নেই, যেহেতু তোমরা সবে শিখছো, তোমরা এই সূত্রের সাহায্যেই করে দিও, এই সূত্রের সাহায্যেই চলে আসবে একই উত্তর। ঠিক আছে, হয়তো দুটো লাইন তোমাকে এক্সট্রা লিখতে হবে, পরে যখন তুমি শিখে যাবে, জিনিসগুলোতে অভ্যস্ত হয়ে যাবে, তখন তুমি আর এত কিছু না করে তখন তুমি ডাইরেক্ট অ্যান্সার বের করে দিও। ঠিক আছে, তো আশা করি এটাও বোঝা গেছে। কিছুই নেই, একদম দেখো এরকম সহজ সহজ প্রশ্ন এসেছিল এই কনসেপ্টের উপরেই পুরোটা। আমরা দেখি আর কি ধরনের অঙ্ক আসে এই কনসেপ্টের উপরে। এই যেগুলো আমরা উত্তর বের করছি সেগুলো হচ্ছে সবই এফেক্টিভ চেঞ্জ বা কার্যকরী পরিবর্তন কত শতাংশ হয়েছে। ঠিক আছে, আরেকটা প্রশ্ন লেখো, কোশ্চেন নাম্বার 3। প্রশ্ন নাম্বার 3 বলছে, দ্য পপুলেশন অফ এ টাউন ইজ, দ্য পপুলেশন অফ এ টাউন ইজ, দ্য পপুলেশন অফ এ টাউন ইজ 8000, 8000। একটা গ্রামের, একটা শহরের জনসংখ্যা হচ্ছে 8000। ঠিক আছে, হ্যাঁ, এরপর কি করছে? আচ্ছা সরি, 8000 না 80,000। এরপর কি করছে? এরপর এর পপুলেশন প্রথমে 10% হ্রাস পেল, 8% হ্রাস পেল। ইট ডিক্রিজেস বাই, অর্থাৎ কমে গেল, কতটা কমে গেল? বাই 8%, 8% জনসংখ্যা কমে গেল। তারপর কি হলো? ইন দ্য ফার্স্ট ইয়ার, এটা প্রথম বছর ঘটলো, ইন দ্য ফার্স্ট ইয়ার। ওকে, তারপর কি হলো? and increases by 5%, and increases by 5% in the second year, in the second year. Okay, জানতে চাইছে what will be the population of the town at the end of the 2 year. What will be the population
হোয়াট উইল বি দ্য পপুলেশন অফ দ্য টাউন at the end of 2 years, at the end of 2 years. ওকে, বাংলায় প্রশ্নটা বললে এটাই দাঁড়ায় যে কোনো একটা শহরের জনসংখ্যা ছিল শুরুতে 80,000, শুরুতে 80,000 ছিল জনসংখ্যা। সেই জনসংখ্যা প্রথম বছর 8% কমে গেল। ওকে, কিন্তু কখন? প্রথম বছরে। তারপর দ্বিতীয় বছরে আবার ওই জনসংখ্যাটাই 5% বেড়ে গেল, অর্থাৎ প্রথম বছরে 80,000 থেকে জনসংখ্যা কিছুটা কমে গেল, কমে যাওয়ার পর দ্বিতীয় বছর আবার জনসংখ্যাটা 5% বেড়ে গেল। তাহলে 2 বছর পরে, এই হচ্ছে ধরে নাও প্রথম বছরের জনসংখ্যা। প্রথম বছরের জনসংখ্যা কি হলো? প্রথম বছর জনসংখ্যা কত ছিল? 8,000 ছিল, 80,000 ছিল। 80,000-এর জনসংখ্যাটা প্রথম বছরের শেষে গিয়ে 8% কমে গেল এবং দ্বিতীয় বছরের শেষে গিয়ে 5% আবার বেড়ে গেল। জানতে চাইছে এই দ্বিতীয় বছরের শেষে, এটা তো প্রথম বছরের শেষে, দ্বিতীয় বছরের শেষে জনসংখ্যাটা কত হবে সেটা তোমার কাছে জানতে চেয়েছে। বলে রাখি এটাও কিন্তু CHSL 2022-এর অঙ্ক। চলো তোমরা সলভ করো অঙ্কটা, ভিডিও পজ করে তোমরা অঙ্কটা সলভ করে দেখো। কী করে করবো এই ধরনের অঙ্কগুলো? একই ব্যাপার। আমরা তাহলে দেখি, প্রথমে ডিক্রিজ করা হয়েছে, পরে ইনক্রিজ করা হয়েছে, অর্থাৎ দুবার পরিবর্তন হয়েছে জনসংখ্যাটা। দুবার যদি কোনো রাশির পরিবর্তন হয় আমরা সেক্ষেত্রে এফেক্টিভ চেঞ্জ বা কার্যকরী পরিবর্তন বের করি। কার্যকরী পরিবর্তন বা এফেক্টিভ চেঞ্জ আমরা কি করে বের করি? আমরা বের করি হচ্ছে প্রথমবারের পরিবর্তনটাকে আমরা A দিয়ে লিখি। প্রথমবারের পরিবর্তন হয়েছে 8%, বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? হ্রাস পেয়েছে, তাহলে -8। দ্বিতীয়বারের পরিবর্তনটা হচ্ছে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ 5%, সেটা ধনাত্মক পরিবর্তন, তাই আগে আমরা +5 দিয়ে লিখলাম। আচ্ছা দাদা, তাহলে ওভারঅল পরিবর্তন কতটা হয়েছে? A + B + AB বাই 100, এটা হচ্ছে ওভারঅল পরিবর্তন কতটা হয়েছে। ওভারঅল পরিবর্তন হয়েছে, আমরা লিখি সংখ্যাগুলোকে 8 -8, দেখো এর মান -8 তাই -8 লিখলাম, কমে গেছিলো। B হবে +5, তারপর A মানে -8 গুণ B মানে 5 বা +5, 100। -8 আর +5 দুটো সংখ্যার চিহ্ন আলাদা আলাদা, তাহলে এদের বিয়োগ হবে। 8 থেকে 5 বাদ গেলে পড়ে থাকে 3, বড় সংখ্যার চিহ্ন মাইনাস, তাই এখানে মাইনাস। এই প্লাস আর এই মাইনাস গুণ হয়ে প্লাসে মাইনাসে মাইনাস, 5 দিয়ে 100কে কাটলে 20, ঠিক আছে। আর 4 দুগুণে 8, 4 5-এ 20, এটা আসবে -2/5। -2/5 মানে একে ভগ্নাংশে যদি নিয়ে আসি, ভগ্নাংশ থেকে যদি দশমিকে নিয়ে আসি, 4 5-এ 20 অর্থাৎ 0.4। দেখো দুটো সংখ্যার চিহ্ন একই আছে, তাহলে এটা যোগ হয়ে যাবে। 3 আর 0.4 যোগ হলে 3.4, এটা আসবে 3.4। আর যেহেতু দুটো সংখ্যার চিহ্ন একই তাই যোগ হলো, বড় সংখ্যার চিহ্ন মাইনাস, মাইনাস বসলো। তাহলে ওভারঅল পরিবর্তন কতটুকু হবে? ওভারঅল পরিবর্তন হবে জনসংখ্যা ওই শহরের 3.4% কমে যাবে, মাইনাস আছে, 3.4% জনসংখ্যা কমে যাবে। পপুলেশন উইল ডিক্রিজ বাই কত শতাংশ কমে যাবে? 3.4% কমে যাবে। ওকে, এটা কমে যাবে এতটা জনসংখ্যা। এফেক্টিভ মানে প্রথম বছর আর শেষের বছরের মধ্যে জনসংখ্যার পরিবর্তন হবে 3.4% কমে যাবে ওভারঅল। এখন এইটুকু করে আগের অঙ্কগুলোর মতন তো তুমি করতেই পারো, আগের অঙ্কগুলো তো আমরা এই অবধিই করেছি, কিন্তু দেখো এখানে যদি তুমি পরীক্ষায় এই অবধি করে আসো তাহলে কিন্তু তোমার অঙ্কটা কমপ্লিট হবে না। তার কারণ কি, এই প্রশ্নে তোমার কাছে জানতে চাইনি ওভারঅল জনসংখ্যা কত শতাংশ কমবে বা কত পার্সেন্ট বাড়বে বা কত পার্সেন্ট পরিবর্তন হবে। তোমাকে ওরা শতকরা হ্রাস কতটুকু হবে সেটা জানতে চায়নি, ওরা পার্সেন্টেজ ডিক্রিজ জানতে চায়নি। ওরা জানতে চেয়েছে যেটা বলছে, শুরুতে যদি জনসংখ্যা 80,000 থাকতো, 2 বছর পরে পপুলেশন কত হবে? হোয়াট উইল বি দ্য পপুলেশন
হোয়াট উইল বি দ্য পপুলেশন অ্যাট দ্য এন্ড অফ দ্য 2 ইয়ার্স। 2 বছর শুরুতে যে জনসংখ্যাটা ছিল 80,000, 2 বছর পরে সেই জনসংখ্যাটা কত হবে। এই যে লাস্ট লাইনে ওয়ার্ড দিয়ে প্রশ্নটা করেছে, সেই প্রশ্নে তুমি কোথাও পার্সেন্টেজ শব্দটা খুঁজে পাচ্ছ কি? না, পার্সেন্টেজ শব্দটা নেই, শতকরা শব্দটা নেই। মানে শতকরা পরিবর্তন কতটা হবে ওরা জানতে চায়নি, ওরা জানতে চেয়েছে বাস্তবে পপুলেশন কমে গিয়ে কত হবে, অ্যাকচুয়াল ভ্যালুটা কত হবে। ঠিক আছে, অ্যাকচুয়াল ভ্যালু কী করে বের করতে হবে, অ্যাকচুয়াল পরিবর্তন আমরা শিখেছিলাম। শতকরা পরিবর্তন যেখানে আমরা নিয়ে অঙ্ক করেছিলাম, সেখানে আমরা শিখেছিলাম এই জিনিসটা সম্পর্কে, যে আমরা লিখব আমাদের পপুলেশন শুরুতে কত ছিল, ইনিশিয়াল পপুলেশন, অর্থাৎ প্রারম্ভিক পপুলেশন আমাদের কত ছিল, প্রারম্ভিক পপুলেশন ছিল 80,000, তাই না, 80,000। পপুলেশন ডিক্রিজ কতটা করেছে, ডিক্রিজ করেছে 3.4%, ঠিক। তাহলে কমে যেটা হয়েছে সেটাকে বলা হচ্ছে ফাইনাল পপুলেশন। ফাইনাল পপুলেশন, দাদা ফাইনাল পপুলেশন কি করে বের করে, ফাইনাল পপুলেশন বা ফাইনাল কোনো রাশির ভ্যালু বের করতে গেলে সেই রাশির ইনিশিয়াল ভ্যালুকে গুণ করতে হয়, তাই না। ইনিশিয়াল ভ্যালু যেটা হচ্ছে এখানে ইনিশিয়াল পপুলেশন, শর্টে লিখি পিওপি, পপুলেশন। ফাইনাল পপুলেশন বের করতে গেলে ইনিশিয়াল পপুলেশনকে গুণ করব। কত দিয়ে গুণ করব, এখানে বৃদ্ধি হয়েছে না হ্রাস হয়েছে, হ্রাস হয়েছে। কতটা হ্রাস হয়েছে সেটা বের করতে চাইছি না, হ্রাস পেয়ে পপুলেশন কতটা হয়েছে, কমে যাওয়ার পরে পপুলেশন কতটা হয়েছে। হোয়াট উইল বি দ্য পপুলেশন অ্যাট দ্য এন্ড অফ দ্য 2 ইয়ার্স। না তো চেয়েছে পপুলেশন ডিক্রিজ কতটা হয়েছে, তাহলে এখানে ডিক্রিজ শব্দটা থাকতো। না তো চেয়েছে শতকরা কতটা কমেছে, তাহলে এই লাইনে পার্সেন্টেজ শব্দটা থাকতো। এখানে শুধু বলতে চেয়েছে যে 2 বছর পরে জনসংখ্যা কত হবে সেই ভ্যালুটা বার করো। তাই যেহেতু কমে যাওয়ার পরে কতটা হবে সেটা আমরা বের করছি, আমরা কি করব, হ্রাসের ক্ষেত্রে কি করতে হয় আমি তোমাদের শতকরা পরিবর্তন বের করার সময় শিখিয়েছিলাম। কত ছিল আমরা, আচ্ছা 3.4% কমেছে। তাহলে কমে কতটা হয়েছে, এই যে দেখো জনসংখ্যা আমরা বের করলাম না, জনসংখ্যা কতটা কমেছে, ওভারঅল 3.4% কমেছে। তাহলে কমে কতটা হয়েছে বের করতে গেলে এখানে কি করতে হবে, ওপরে 100 বিয়োগ 3.4 আর নিচে 100 দিয়ে গুণ করতে হবে। যতটা পার্সেন্ট কমেছে সেটাকে এখানে বিয়োগ করবো, তাই না। তাহলে ইনিশিয়াল পপুলেশন ছিল 80,000, তার সাথে গুণ করতে হবে এই 100 থেকে 3.4 বাদ দাও, 100 থেকে 97, 96.6, ঠিক আছে। নিচে থাকবে 100, এই পয়েন্ট তুলে দিলে এখানে হবে 0, এই 3টে 0, এই 3টে 0 কেটে যাচ্ছে, পড়ে থাকছে 80 গুণ 966। 8 দিয়ে গুণ করলে 6 8 48, 8 হাতে 4, 6 8 48, 49 50 51 52, 2 হাতে 5, 8 9 72 আর 5 77, আর এই শূন্যটা এখানে বসে গেল। তাহলে যে জনসংখ্যাটা শুরুতে ছিল 80,000, সেই জনসংখ্যাটাই হ্রাস পেয়ে কত হবে 77,280, ঠিক আছে। 77,280 হবে 2 বছর পরে জনসংখ্যাটা কমে গিয়ে। এই হচ্ছে অঙ্ক। এই অঙ্কটাই CHSL 2022-এ দিয়েছিল। জাস্ট আগের অঙ্ক দুটোর সঙ্গে পার্থক্য হচ্ছে যে আগের অঙ্ক দুটোতে শতকরা পরিবর্তন কতটা হয়েছে বা শতকরা কতটা কমেছে এরকম জানতে চেয়েছিল। এই অঙ্কে একটা এক্সট্রা দিয়েছে যে অ্যাকচুয়ালি কতটা কমে গিয়ে কতটা হয়েছে সেই মানটাও বের করতে বলেছে। এবং এগুলোও তোমরা স্টেপ বাই স্টেপ আমি তোমাদের শিখিয়েছি এই স্টেপগুলো কোথায় কোথায় কাজে লাগে এবং কীভাবে বের করতে হয়। যারা এই স্টেপটা বুঝতে পারোনি তারা কি করবে, তারা প্রিভিয়াস লেকচারগুলো দেখো, সেখানে আমরা এই ধরনের শতকরা পরিবর্তনের ক্ষেত্রে কি করে হিসাব করতে হয়, শতকরা বৃদ্ধির ক্ষেত্রে কি করে হিসাব করতে হয়, এগুলো আমরা শিখেছি সেখানে ডিটেলসে, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা আমি মুছে দিই। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা, কোনো ডাউট নেই। এখন কথা হচ্ছে আজকের ক্লাসের শুরুতে তোমাদেরকে আমি একটা জিনিস বলেছিলাম যে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে এই সূত্রটার ক্ষেত্রে এই যে a + b + ab/100 এই সূত্রটার একটা লিমিটেশন রয়েছে। লিমিটেশন কি, এই যে শতকরা পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনটা ম্যাক্সিমাম 2বার হলে তবেই এই সূত্রটা একবারে ইউজ করে অ্যান্সার বার করা যায়, তাই না। ডাইরেক্ট একবার ব্যবহার করেই উত্তর বের করা যায়। যেমন দেখো এখানে 8%, তারপরে 5%, তাই না। কবার পরিবর্তন হয়েছে, 2বার। আমি আবারও বলছি 2বারের জায়গায় 3বার হলেও তখনও এই সূত্র ব্যবহার করা যায়, কিন্তু কমপ্লিকেটেড হয়ে যায় সেটা না করেও ওইভাবে বারবার সূত্র না ব্যবহার করেও
কি করে করা যায় সেটা আমরা এবার দেখব। মোরাললেস আমরা মাথায় রাখবো, দুটো যদি পরিবর্তন হয়, অর্থাৎ একবার বৃদ্ধি বা একবার হ্রাস, অথবা একবার হ্রাস তার পরের বারও হ্রাস, অথবা দুবারই পরপর হ্রাস, এই ধরনের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ডাইরেক্ট ব্যবহার করে অঙ্ক করব। কিন্তু যদি দুবারের জায়গায় তিনবার, চারবার, পাঁচবার পরিবর্তন হয়, অর্থাৎ প্রথমে একবার বৃদ্ধি পেল একবার, 2 নম্বর বারে আবার বৃদ্ধি পেল, 3 নম্বর বারে আবার বৃদ্ধি পেল, তো 3-4বার যদি পরিবর্তন হয় একটা সংখ্যার পরপর পরপর শতকরা বৃদ্ধি বা হ্রাস ঘটতে থাকে, তখন কি করে করব সেটা আমরা এবার শিখব। তখন দেখো এই সূত্র ব্যবহার না করেও আমরা করতে পারি অঙ্কটাকে। আমাদের কোয়েশ্চেন নাম্বার 4 বলছে, দ্য এক্সপেন্ডিচার অফ এ কোম্পানি, the expenditure of a company increased by 25%, okay, then increases by 30%, then increases by 30%, okay, then further decreases by 20%, then further decreases by 30% দেখলাম তো না, 20%, সরি 20%, ওকে। জানতে চাইছে ওভারঅল পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য এক্সপেন্ডিচার, ওভারঅল পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য এক্সপেন্ডিচার, ওকে, এটা জানতে চেয়েছে। প্রশ্নটাকে বাংলায় বলি। বাংলায় প্রশ্নটা হচ্ছে এই রকম, যে কোনো একটা সংখ্যাকে, না, কোনো একটা কোম্পানি তার খরচ প্রথমে বৃদ্ধি পায়, ইনক্রিজ হয়, কতটা বৃদ্ধি পায়, 25%, তারপরে আবার সেই খরচটা বৃদ্ধি পায় 30%, তারপর আবার তৃতীয়বারে খরচটা কমে যায় বাই 20%, 3 নম্বর বারে খরচটা কমে যায় বাই 20%। ওভারঅল কতটা পার্সেন্টেজ চেঞ্জ হয়েছে, শতকরা পরিবর্তন কতটা হয়েছে খরচের, সেটা জানতে চেয়েছে। এখন তুমি যদি এই অঙ্কটাই A প্লাস ওই AB সূত্রটা দিয়ে করো, প্রথম পরিবর্তনটাকে তুমি A ধরলে 25কে, ঠিক আছে, 30কে ধরলে B, তাহলে 20কে আর ধরবে কি, তাই না? A আর B তো হয়ে গেল, তাহলে একে কি ধরবো? তো ওই সূত্রটা ব্যবহার না করে কি করে অঙ্কটা করা যায় সেটা আমরা দেখব। তো তোমরা চেষ্টা করো অঙ্কটাকে, তারপর আমি করিয়ে দিচ্ছি। এই প্রশ্নটাও কিন্তু CHSL 2022-এরই প্রশ্ন, ওকে। চলো অঙ্কটাকে তোমরা ট্রাই করো, দেন আমি বলে দিচ্ছি। জানতে চেয়েছে এক্সপেন্ডিচার কতটা পরিবর্তন হবে, পার্সেন্টেজ জানতে চেয়েছে। চলো অঙ্কটা করো। কী করে করবো দাদা? যখন এরকম পার্সেন্টেজ চেঞ্জ জানতে চাইবে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে, যখন একাধিক পরিবর্তন বলে দেবে বা দুয়ের বেশি পরিবর্তন বলে দেবে, যেখানে আমাদের A প্লাস B প্লাস AB সূত্রটা, AB/100 সূত্রটা ব্যবহার করলে ডাইরেক্ট উত্তর আসছে না, কারণ ওখানে এই A প্লাস B প্লাস AB/100 এই সূত্রটার লিমিটেশন হচ্ছে ম্যাক্সিমাম দুটো পরিবর্তনের ক্ষেত্রে এটাকে আমরা সরাসরি ব্যবহার করতে পারি। এখানে এই অঙ্কটার ক্ষেত্রে 3বার পরিবর্তন হয়েছে, প্রথমে বৃদ্ধি পেয়েছে, তারপর আবার বৃদ্ধি পেয়েছে, 3 নম্বরের বারে হ্রাস পেয়েছে, তাহলে পার্সেন্টেজ চেঞ্জ জানতে চেয়েছে একবারে। আমরা কি করে করব এই ধরনের অঙ্কের ক্ষেত্রে?
এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা আমাদের ওই বেসিক কনসেপ্ট থেকেই অঙ্ক হয়ে যাবে, যেটা আমরা আমাদের লাস্ট ক্লাসে পড়েছি। বেসিক কনসেপ্টের থেকেই আমরা অঙ্কটাকে করব। কি সেই বেসিক কনসেপ্ট? তুমি ধরে রাখো এক্সপেন্ডিচার শুরুতে কত ছিল সেটা কি বলে দিয়েছে? কোথাও তো বলে দেয়নি। যদি বলে না দেওয়া থাকে, তুমি ধরে রাখো ইনিশিয়াল এক্সপেন্ডিচার প্রাথমিক খরচটাকে তুমি ধরে রাখো 100 টাকা। কত টাকা ছিল শুরুতে খরচ? আমি ধরে নিলাম 100 টাকা। বলে দেয়নি কত, আমি 100 ধরে নিলাম। এরপর পরিবর্তনগুলো কীভাবে হয়েছে? প্রথমে ইনক্রিজ করেছে 25%। আচ্ছা, প্রথমে ইনক্রিজ হয়েছে 25%, খুব ভালো কথা। তারপরের বারে আবার খরচটা বেড়েছে কত পার্সেন্ট? 30%। আচ্ছা, 3 নম্বরের বারে খরচটা কমেছে, অর্থাৎ ডিক্রিজ হয়েছে কত পার্সেন্ট? 20%, তাহলে -20%। আচ্ছা, এই তিনটে জানা থাকলে আমরা বের করব তাহলে ফাইনাল এক্সপেন্ডিচার কত, এটা তোমাকে বলে দিয়েছে, করতে হবে। এবার একটু তোমরা মাথা খাটিয়ে ভাবো, এই অঙ্কটা যদি এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর স্টেপ এতগুলো যে পরিবর্তন হয়েছে, এতগুলো পরিবর্তন না দিয়ে জাস্ট যদি একবার বলতো যে একটা সংখ্যা বা এই কোম্পানিটার ইনিশিয়াল এক্সপেন্ডিচার 100 টাকা, ইনক্রিজ হলো এক্সপেন্ডিচার বাই 25%, তাহলে ফাইনাল এক্সপেন্ডিচার কত? আগের ক্লাসের অঙ্ক না? আগের ক্লাসে যেখানে আমরা এরকম শতকরা বৃদ্ধি বা শতকরা হ্রাস একবার হলে কি করে বের করতে শিখেছিলাম। তো তখন আমরা কি করেছিলাম? তখন আমরা করেছিলাম এইভাবে যে দাদা আমরা এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে যদি ফাইনাল এক্সপেন্ডিচার অর্থাৎ পরিবর্তনের পরে কতটা হলো যদি জানতে চায়, আমরা এইভাবে করতাম। ফাইনাল এক্সপেন্ডিচার বা ফাইনাল ভ্যালু লিখতাম, অন্তিম খরচ বা ফাইনাল খরচ। ফাইনাল এক্সপেন্ডিচারকে কী করে বের করতাম? আমরা ইনিশিয়াল যে মানটা ছিল অর্থাৎ প্রারম্ভিক যে মান বা প্রাথমিক মান, তাকে আমরা গুণ করতাম। ইনিশিয়াল এক্সপেন্ডিচারকে গুণ করতাম। কত দিয়ে গুণ করতাম দাদা? আমরা গুণ করতাম যে কতটা বেড়েছে বা কতটা কমেছে সেটা দিয়ে। প্রথমটা দেখো, প্রথমটা কি হয়েছে? ইনক্রিজ হয়েছে, তাই না? কতটা ইনক্রিজ হয়েছে? ইনক্রিজ হয়েছে 25%। আমরা কি বের করছি? 25% বৃদ্ধির ফলে কতটা বেড়েছে না বেড়ে কতটা হয়েছে, আমরা বের করছি ফাইনাল এক্সপেন্ডিচার, অর্থাৎ এক্সপেন্ডিচার বেড়ে কতটা হয়েছে। যখন এইভাবে আমরা ডাইরেক্ট বেড়ে কতটা হয়েছে বের করতাম, তখন আমরা কি করেছিলাম? আগের ক্লাসে আমরা শিখেছিলাম যে তখন ইনিশিয়াল এক্সপেন্ডিচারকে গুণ করবে। কত দিয়ে গুণ করবে? গুণ করবে হচ্ছে নিচে 100কে লিখবে এবং ওপরে কতকে লিখবে? ওপরে লিখবে কত বেড়েছে? 25 বেড়েছে, তাই না? 100-র মধ্যে 25 বেড়েছে, তাহলে 100 যোগ 25 লিখবে। এইভাবে শিখেছিলে না তোমরা আগের ক্লাসে? আচ্ছা, এখানে তো একবার পরিবর্তন হয়নি, দুবার পরিবর্তন হয়নি, 3বার পরিবর্তন হয়েছে। এটা তো দাদা প্রথমটার হলো, তাহলে এই দুটোর কি করব? এই দুটোকেও আমরা পাশাপাশি একইভাবে লিখতে থাকবো, একই সাথে গুণ করতে থাকবো। তো দেখো দ্বিতীয় বৃদ্ধিটা কী হয়েছে? দ্বিতীয় বৃদ্ধিটা হয়েছে 30%। তাহলে সেটাকেও আমরা ওই একই রকমভাবে পাশে গুণ করে দেব যে কতটা বেড়েছে? বেড়েছে 100-র মধ্যে 100 যোগ 30% বেড়েছে, তাহলে বেড়ে কত হয়েছে? ওপরে 100 যোগ 30 আর নিচে 100 দিয়ে গুণ করে দেব। আবার 3 নম্বরের বেলায় কি হয়েছে? 3 নম্বরের বেলায় হ্রাস পেয়ে গেছে কতটা? 20%। সেটাকেও আমরা তাহলে একইভাবে গুণ করব। আমরা ওপরে কত লিখব? ওপরে লিখব, এখানে নিচে লিখছি দেখো, ওপরে লিখব 100 যোগ লিখব না বিয়োগ লিখব? বিয়োগ লিখব, কারণ হ্রাস পেয়েছে। 100-র থেকে 20কে বাদ দেব, নিচে 100। ক্লিয়ার? আচ্ছা, ইনিশিয়াল এক্সপেন্ডিচার কত ছিল? আমরা 100 টাকা ধরে নিয়েছিলাম, তাহলে 100কে আমরা গুণ করব কত দিয়ে? 100 যোগ 25/100 মানে 125/100। তার পাশে গুণ করব কাকে? 130/100। তার পাশে 100 থেকে 80 বাদ দিলে 20 বাদ দিলে 80/100 আসলো। এবার কাটাকুটি করতে পারবে। দেখো এই 100 আর এই 100 কেটে যাচ্ছে, এই 0 0 এই 0 এই 0 কেটে যাচ্ছে। 25 দিয়ে কাটলে 25কে দিয়ে 100কে 4, 25 দিয়ে 5, 25 125। 4 দিয়ে 8কে কাটলে 2, ঠিক আছে? তাহলে কতটা আসছে?
আসছে এটাই যে 5, 13, 65, ঠিক আছে, 5 দুগুণে 10, সরি 5 দুগুণে 10 আর 13, 130 আসছে, 130 আসছে। তাহলে যে পেনটার দাম শুরুতে ছিল 100 টাকা, সেই পেনটার দাম শেষে কত হয়ে গেল? 130 টাকা। 2বার বৃদ্ধি এবং হ্রাসের ফলে ফাইনালি দামটা পরিবর্তন হয়েছে 130 টাকা। দাম বেড়েছে কতটা? 100 টাকার পেন যদি 100 টাকার, সরি পেনের দাম বলছি বারবার, আগের অঙ্কে ছিল এক্সপেন্ডিচার। এই অঙ্কের ক্ষেত্রে যে এক্সপেন্ডিচারটা ছিল 100 টাকা, সেই এক্সপেন্ডিচারটা বা খরচটা বেড়ে এখন হয়েছে 130 টাকা। কতটা খরচ বেড়েছে? 30 বেড়েছে। 100-র মধ্যে খরচ 30 বেড়েছে, তাহলে শতকরা কতটা বৃদ্ধি হয়েছে জানতে চেয়েছে, তাই না? খরচ বেড়েছে 100-র মধ্যে কতটা খরচ বেড়েছে? 100 টাকা দাম খরচ ছিল, 130 টাকা ফাইনাল এক্সপেন্ডিচার হয়েছে। তাহলে শতকরা পরিবর্তন কতটা হয়েছে? শতকরা চেঞ্জ তোমরা কি করে বের করতে হয় জানো? ফাইনাল ভ্যালু মাইনাস ইনিশিয়াল ভ্যালু বাই 100, তাই না? এই বাই ইনিশিয়াল ভ্যালু ইন্টু 100, এইভাবে করতে হয়। তো আমরা সেইভাবেই করি, যে শতকরা পরিবর্তন হয়েছে ফাইনাল এক্সপেন্ডিচার মাইনাস ইনিশিয়াল এক্সপেন্ডিচার ডিভাইডেড বাই ইনিশিয়াল এক্সপেন্ডিচার ইন্টু 100। আচ্ছা, ইনিশিয়াল এক্সপেন্ডিচার, ফাইনাল এক্সপেন্ডিচার কত? 130। ইনিশিয়াল এক্সপেন্ডিচার কত? 100। ইনিশিয়াল এক্সপেন্ডিচারকে নিচেও লিখতে হবে 100 গুণ 100, 100 কাটলে 130 থেকে 100 বাদ গেলে 30%, তাই না? এইভাবে তোমার চলে আসলো 30%টা ধনাত্মক না ঋণাত্মক? আগে কোনো মাইনাস চিহ্ন আসেনি, মানে এটা ধনাত্মক, অর্থাৎ এক্সপেন্ডিচার 30% বেড়েছে। ঠিক আছে, এই যে আমি এই অংশটুকু লিখলাম, এই অংশটুকু না করেও শুধু এখান থেকে চোখে দেখেই বলে দেওয়া যায় যে দাদা 100 টাকার এক্সপেন্ডিচার যদি 130 হয়, তাহলে 30% বৃদ্ধি তো চোখে দেখেই বোঝা যাচ্ছে, এটুকু আর করার দরকার নেই। হ্যাঁ, ঠিকই ধরেছো, এটুকু আর করার দরকার নেই। এই কারণে তোমরা যখন এই ধরনের অঙ্ক করবে, যখন পার্সেন্টেজ চেঞ্জ বের করতে বলবে, যদি প্রারম্ভিক ভ্যালুটা না বলে দেয়, তাহলে প্রারম্ভিক ভ্যালুটাকে তোমরা 100 ধরে দেন ক্যালকুলেট করবে। এতে সুবিধা কী হবে? সুবিধা হবে এই অবধি আসার পরে তোমরা চোখে দেখেই বলতে পারবে আচ্ছা 100 থেকে 130 হয়েছে, 30% বেড়েছে, এইটুকু তোমার আর করার দরকারই পড়বে না। ক্লিয়ার? তো আমরা এই অঙ্কটাও বুঝতে পারলাম, এবং আমরা এখানে শিখলাম যে যদি আমাদের কোনো অঙ্কে দুটোর বদলে 3টে পরিবর্তন, 4টে পরিবর্তন, 5টা পরিবর্তন, যতগুলোই পরিবর্তন বলে দিক না কেন, যতগুলোই বৃদ্ধি বা হ্রাস পরপর বলে দিক না কেন, আমরা এইভাবে আমাদের আয়ুর্বেদিক পদ্ধতিতেই অঙ্কটাকে করে দিতে পারবো। আমাদের ওই a+b+ab/100 ফর্মুলার হেল্প না নিলেও চলবে। ইভেন যে অঙ্কগুলো তোমরা a+b+ab/100 ওই ফর্মুলা দিয়ে করেছো, সেই সেম ফর্মুলাতেও কিন্তু এই অঙ্ক দিয়ে করেছো, এই পদ্ধতিতে কিন্তু ওই অঙ্কগুলোকেও করা যাবে। তবে আমি বলবো যদি দেখো দুটো পরিবর্তন দিয়েছে, তোমরা ওই ফর্মুলাটা ইউজ করো, একটু সহজে তাড়াতাড়ি ক্যালকুলেশনটা হয়ে যায়, কাটাকুটি গুণভাগ বেশি করতে লাগে না। ঠিক আছে, তো ওটাকে আমি বলবো না একেবারেই ইউজলেস, ওটা কাজে লাগে। ইভেন তোমরা যখন সুদের অঙ্ক করবে, কম্পাউন্ড ইন্টারেস্টের, তখন আমরা আরেকবার গিয়ে ওই সূত্রটাকে ব্যবহার করব। আজকের ক্লাসে আমরা সূত্রটাকে ব্যবহার করলাম, নেক্সট ক্লাসে আরেকবার এই একই সূত্রটার ব্যবহার আমি তোমাদের করে দেখাবো অন্য ধরনের অঙ্কের ক্ষেত্রে। নেক্সট আমি তোমাদের আরও একটা অঙ্ক করাই। নেক্সট আমরা চলে আসি কোয়েশ্চেন নাম্বার 5-এ। এরপর আমরা কোয়েশ্চেন নাম্বার 5 সলভ করব। 4টে প্রশ্ন আমাদের হলো। চলে আসি কোয়েশ্চেন নাম্বার 5-এ। কোয়েশ্চেন নাম্বার 5টাকে পড়ে দেখো কি বলছে। দ্য পপুলেশনের অঙ্ক পার্সেন্টেজ থেকে বেশ জনপ্রিয়, প্রচুর অঙ্ক দেয়। দ্য পপুলেশন অফ এ সিটি
increases by 5%, increases by 5%, okay, annually, annually, okay, in compounded manner, annually in compounded manner, annually in compounded manner, okay, then তারপর বলছে the present population of the city, the present population of the city, the present population of the city is 93051, 93051. What was the population 2 years ago? What was the population 2 years ago? ওকে, অপশন কি কি আছে দেখো, তোমার অপশন আছে 84,400, 84,400, অপশন বি আছে 84,000 বা 84,000, অপশন সি আছে 88,000 বা 88,000, আর অপশন ডি আছে 88,400, 88,400। বাংলায় যদি প্রশ্নটা বলে দিই, এই প্রশ্নটার মিনিং হচ্ছে যে কোনো একটা শহরের জনসংখ্যা প্রত্যেক বছর 5% করে বৃদ্ধি পায়, অ্যানুয়ালি ইন কম্পাউন্ডেড ম্যানার, মানে প্রত্যেক বছর দফায় দফায় 5% বৃদ্ধি পায়, মানে প্রথম বছর 5% বৃদ্ধি পেল, যেটা হবে তার উপর আবার পরের বছর 5% বৃদ্ধি পাবে, ওকে, ইনক্রিজেস বাই 5% অ্যানুয়ালি ইন এ কম্পাউন্ডেড ম্যানার। তো যদি প্রেজেন্ট পপুলেশন অফ দ্য সিটি ইজ 9,000, প্রেজেন্ট পপুলেশন বলে দিয়েছে কত 93,051, 93051 যদি প্রেজেন্ট পপুলেশন হয়, হোয়াট ওয়াজ দ্য পপুলেশন 2 years ago? অর্থাৎ একটা গ্রামের, একটা শহরের, একটা সিটির কিছু জনসংখ্যা ছিল, জনসংখ্যাটা প্রথম বছর 5% বাড়লো, ওকে, বেড়ে কিছু হলো, দ্বিতীয় বছর আবার এই জনসংখ্যাটা 5% বাড়লো, বেড়ে কিছু হলো, ওকে, বেড়ে কত হলো দ্বিতীয় বছর? আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি? আমরা দাঁড়িয়ে আছি এই দ্বিতীয় বছরের শেষে, এটাকে বলা হচ্ছে এই সময় জনসংখ্যা বেড়ে হয়েছে 93051, 93051, এটা হচ্ছে প্রেজেন্ট পপুলেশন, বর্তমান জনসংখ্যা, বেড়ে যেটা হয়েছে। তোমার কাছে জানতে চাইছে যদি জনসংখ্যা কম্পাউন্ডেডলি 5% করে বাড়তে বাড়তে 2 বছর পরে 93051 হয়, তাহলে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল? যে জনসংখ্যাটা 5% করে দফায় দফায় বাড়তে বাড়তে 93051 হয়েছে, 2 বছর আগের সেই জনসংখ্যাটা কত ছিল? আশা করি প্রশ্নটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো আমরা অঙ্কটা সমাধান করি। অঙ্ক সমাধান করতে গেলে এই ধরনের অঙ্কগুলো আমরা কি করব? আমরা ধরে নিই যে এই যে 5% করে দুটো দফায় বৃদ্ধি হয়েছে, আমরা ধরে নিই এই যে 5% করে বৃদ্ধি হয়েছে এবং জানতে চেয়েছে প্রারম্ভিক জনসংখ্যা কত ছিল, ইনিশিয়াল। আমরা ধরে নিই শুরুতে জনসংখ্যা ছিল পি সংখ্যক, ওকে, যেটা শুরুতে জানতে চেয়েছে। ধরে নাও ইনিশিয়াল পপুলেশন, ইনিশিয়াল পপুলেশন, ইনিশিয়াল পপুলেশন মানে শুরুতে যে জনসংখ্যাটা ছিল, শুরুতে মানে 2 বছর আগে যে জনসংখ্যাটা ছিল তাকে আমরা ধরে নিলাম কত, পি, ঠিক আছে। এরপর জনসংখ্যা বেড়েছে কিভাবে? প্রথম বছর বেড়েছে 5%, দ্বিতীয় বছরও বেড়েছে 5%, তার মানে প্রথম বছর যদি বলি ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ারে জনসংখ্যা বেড়েছে কত, 5%, ঠিক আছে। সেকেন্ড ইয়ারে জনসংখ্যা কত বেড়েছে? বলবে দাদা একবারই তো 5% বলেছে, এই যে কম্পাউন্ডেড ম্যানার অ্যানুয়ালি বলেছে, এর মানেই পরের বছরও 5% বেড়েছে, তো দ্বিতীয় বছরও বেড়েছে 5%।
এখন দুটো বছর যদি পরপর 5% করে বৃদ্ধি হতে থাকে তাহলে দাদা এই 5% করে বাড়লে এফেক্টিভ 2 বছর পরে এফেক্টিভ কতটা চেঞ্জ হয়, অর্থাৎ কার্যকরী কতটা জনসংখ্যা বৃদ্ধি হয়, সেটা কি করে বের করব? সেটার নিয়ম আমরা জানি যে 2 বছর পরে জনসংখ্যা বেড়ে কি করে কত হবে, তার আগে কার্যকরী পরিবর্তন কত হবে সেটা বের করব আমরা a প্লাস বি প্লাস এবি বাই 100 এই ফর্মুলা থেকে, তাই না? দুবার পরিবর্তন হয়েছে, তাহলে এখানে a প্লাস বি প্লাস এবি বাই 100 যদি আমরা লিখি কত হবে, 5 যোগ 5 যোগ 5 গুণ 5 ডিভাইডেড বাই 100, 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে 4, এটা আসবে 5 যোগ 5 10 যোগ 1/4। এই 1/4 মান হয় 0.25, আর তাকে যদি 10 দিয়ে যোগ করে দেওয়া হয় হয়ে যাবে 10.25%। আগে কোনো চিহ্ন নেই মানে আগে প্লাস চিহ্ন আছে। তো জনসংখ্যা এই যে যেটা 2 বছর পর পর 5% করে বাড়তে থাকলো, 2 বছর যদি 5% করে বাড়তে থাকে তাহলে প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরের শেষে কার্যকরী দুটো বছরের মোট পরিবর্তন কত হয়, 10.25%। ওকে, অর্থাৎ এই দুটো জনসংখ্যা 2 বছর পর পর 5% করে বাড়ার অর্থ যা, একবারে জনসংখ্যাটা 10.25% বৃদ্ধির অর্থ তাই। আশা করি এই অবধি বোঝা গেছে, এটুকু তো তোমাদের জানা জিনিস। এখন আমাদের খালি এইটুকু জানতে চাইছে না যে জনসংখ্যা কত পার্সেন্ট বাড়বে, প্রশ্নটা ভালো করে পড়বে। প্রশ্নটাতে জানতে চেয়েছে যে হোয়াট ওয়াজ দ্য পপুলেশন 2 years ago। প্রশ্নে যেটা জানতে চাইছে সেখানে স্পেসিফিকভাবে বলে দিয়েছে আমাদের জানার অর্থ হচ্ছে, আমাদের জানার জিজ্ঞাস্য হচ্ছে যে 2 বছর আগের জনসংখ্যাটা কত ছিল। আমরা বের করলাম 2 বছর পরে জনসংখ্যাটা কত পার্সেন্ট টোটাল বাড়লো, ঠিক আছে? এখন এখান থেকে 2 বছর পরের জনসংখ্যাটা কি করে বের করব? এটা ইনিশিয়াল পপুলেশন, 2 বছরে জনসংখ্যা কতটা বৃদ্ধি পেয়েছে এইটা, প্রথম বছর এটা, দ্বিতীয় বছর এটা, মানে 2 বছরে টোটাল জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এইটা। এই দুটোকে একবারে এইটা লেখা যায়, এই যে a প্লাস বি প্লাস এবি বাই 100 থেকে তুমি বের করলে। তা যে জনসংখ্যাটা শুরুতে ছিল ইনিশিয়াল পপুলেশন পি, তার যদি জনসংখ্যা বৃদ্ধি হয় 10.25%, তাহলে বেড়ে কত হবে? বেড়ে যেটা হবে সেটাকেই আমরা বলবো ফাইনাল পপুলেশন বা প্রেজেন্ট পপুলেশন। প্রেজেন্ট পপুলেশন, আচ্ছা প্রেজেন্ট পপুলেশনকে কি করে বের করে? প্রেজেন্ট পপুলেশনকে বের করার নিয়ম হচ্ছে কোনো সংখ্যার প্রেজেন্ট ভ্যালু বা ফাইনাল ভ্যালুকে বের করার নিয়ম কি, তার ইনিশিয়াল ভ্যালুকে গুণ করো, কত দিয়ে গুণ করতে হবে? পার্সেন্টেজ চেঞ্জ দিয়ে, যতটা বেড়েছে বা যতটা কমেছে সেটা দিয়ে গুণ করলে আমরা পারবো কত পার্সেন্ট বেড়েছে বা কত পার্সেন্ট কমেছে। এই যে দেখো 10.25% জনসংখ্যাটা বেড়েছে, ইনিশিয়াল পপুলেশন যেটা ছিল সেটা 2 বছরে মোট 10.25% বেড়েছে। তাহলে বেড়ে কত হবে? বেড়ে হবে এইটা ইনিশিয়াল পপুলেশন গুণ 100 যোগ 10.25, এতটা বেড়েছে, ডিভাইডেড বাই 100। একে দিয়ে আমরা ইনিশিয়াল পপুলেশনকে গুণ করলে পাবো আমাদের পপুলেশন বেড়ে কতটা হয়েছে, ঠিক আছে? এখন পপুলেশন বেড়ে কতটা হয়েছে সেটা তো এখানে বলে দিয়েছে যে 93051 হয়েছে প্রেজেন্ট পপুলেশন। এই যে জানতে চেয়েছে ইনিশিয়াল পপুলেশন কত ছিল, ইনিশিয়াল পপুলেশনকে আমরা কত ধরে নিয়েছি, পি। তাহলে পিকে গুণ করবো আমরা কত দিয়ে? পিকে গুণ করবো আমরা এইটা দিয়ে 100 যোগ 10.25 বাই 100 দিয়ে, তার মানে 110.25 বাই 100 দিয়ে, তাই না? 110.25 এই দশমিক চিহ্ন তুলে দিলে নিচে দুটো শূন্য আসবে, ঠিক? এরপর যদি আমরা 25 দিয়ে কাটাকুটি করি, উপরে 25 দিয়ে কাটাকাটি করলে আসবে আমাদের 4 25 100, ঠিক? 10 আসলো 102, 4 25 100, ঠিক? 2 আসলো 25 একে 25, আর নিচে আসবে 400, ঠিক আছে? তার মানে 93051 ইকুয়াল টু পি ইন্টু 441/400, এটুকু আসলো। এরপর আমাদের পি বের করতে গেলে কি করতে হবে? আমরা এই জিনিসটাকে ঘুরিয়ে লিখি, পি গুণ 441/400 ইকুয়াল টু 93051,
আরেকটা স্টেপ বাকি রয়েছে, সেটা হচ্ছে যেখান থেকে তুমি এই যে 441/400 একে ওই পাশে নিয়ে চলে যাও, ওই পাশে নিয়ে চলে গেলে তোমার তারপর গুণ করে পি এর মান ডাইরেক্ট বেরিয়ে যাবে। তো আমরা সেটাকে এখানে করে দিই, ওকে, জায়গা নিচে নেই, এইখানটাতে লিখে করে দিই। তো লাস্ট লাইনটাকে এখানে লিখছি, দেখো এরপর লাইনটা যদি লিখি আমি, বা পি সমান সমান এই যে 441/400 ওটা যখন ওই পাশে চলে যাবে 93051 তার সাথে গুণ হবে 441টা নিচে চলে যাবে, 400টা ওপরে, 441টা নিচে চলে যাবে, 400টা ওপরে, ঠিক আছে। তারপর গুণ করো এটা দিয়ে একে। আমরা যদি 7 দিয়ে কাটি, 6 সাথে 42, 43, 44, 3 সাথে 21, 7 দিয়ে এটাকে কাটলে কত আসবে, 7 দিয়ে এটাকে কাটলে আসবে 7 একে 7, 8 9 23, 7 দুগুণে 14, 3 সাথে 21, 22 23 20, 7 দুগুণে 14, 6 65, 7 সাথে 49, 7 8 56, 7 9 63, 64 65, 3 সাথে 21, ওকে। এরপর আরও একবার কাটাকুটি করি, 9 দিয়ে কাটলে 7 9 63, 9 দিয়ে এটাকে কাটলে 9 একে 9, 10 11 12 13 4 42, তোমার 4 9 36, আর 6 42, 6 69, আমরা কাটছিলাম 9 দিয়ে, 5 9 45, 6 9 54, 7 9 63, 63 69 থেকে 63 বাদ দাও, 6 আসে, তারপর আবার 63, তাই তো, 7 9 63। এরপর 7 দিয়ে জাস্ট একে একবার গুণ করো, 7 দুগুণে 14, 7 একে 7, 7 একে 7, ঠিক আছে। লাস্ট আমাদের কাজ বাকি থাকলো এই যে 400 এর সঙ্গে এই যে 211 এর গুণ করা। গুণ করলে কত হবে, 4 একে 4, 4 একে 4, 4 দুগুণে 8, আর এই দুটো শূন্য লাস্টে বসে গেল। আমাদের অ্যান্সার কত আসলো, আমাদের অ্যান্সার আসলো 84,400। অর্থাৎ জনসংখ্যা 2 বছর আগে কত ছিল, 84,400। কোথায় আছে 84,400, এই যে অপশান এ, এটা আমাদের উত্তর 84,400। তো আশা করি বোঝা গেছে। এই অঙ্কটাতে জাস্ট এই কত শতাংশ জনসংখ্যা বৃদ্ধি পাবে না বলে বেড়ে কত হয়েছে জনসংখ্যা, কমে কত হয়েছে জনসংখ্যা, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের দেয়, ঠিক আছে। তো এই ধরনের কোশ্চেনগুলো কী করে সলভ করতে হবে সেটাও আমরা শিখে গেলাম। তোমাদের এখন এই যে 4 নম্বরের তোমাদের এই যে 4 দাগের অঙ্কটা আমি করিয়েছিলাম যেভাবে, 4 দাগের অঙ্কটাতে কিন্তু তোমাদের খেয়াল আছে আমরা এই a+b+ab/100 সূত্রটা ইউজ করিনি। আমরা ওখানে আমাদের নর্মাল টেকনিক্যাল পদ্ধতিতে যেভাবে আমরা আমাদের 3 নম্বর ক্লাসে আমরা শতকরা বৃদ্ধি হ্রাসের অঙ্কগুলো শিখেছিলাম সেইভাবে আমরা অঙ্কটাকে করেছিলাম। তো তোমরা চেষ্টা করবে যে এই অঙ্কটাকে আরেকবার ওইভাবে করার, 4 দাগের অঙ্কের মতন এই সূত্র ব্যবহার না করে। তো তোমাদের হোমওয়ার্ক থাকলো এই অঙ্কটাই তোমরা এই সূত্র ব্যবহার না করে এই অঙ্কটার উত্তর বের করার চেষ্টা করবে, ঠিক আছে। চলো এটা মুছে দিই। এটা মুছে দেওয়ার পরে 6 নম্বর আরেকটা অঙ্কে চলে আসি। ছ নম্বর অঙ্কে চলে আসি। কোয়েশ্চেন নাম্বার 6 নোট করো। প্রশ্ন বলছে 3 years ago 3 বছর আগে Raman's salary was rupees 45,000, okay, rupees 45,000। ভালো কথা,
his salary is increased by, his salary is increased by, his salary is increased by, ওর স্যালারি বাড়লো, কতটা বাড়লো? 10%, ওকে, 10% স্যালারি বাড়লো, ভালো কথা। শুধু 10% বেড়ে যে থেমে গেছে তা নয়, পরপর প্রত্যেক বছর ওর স্যালারি বেড়েছে। প্রথম বছর 10%, তার পরের বছর A% এবং শেষ বছরে 20% অ্যান্ড 20% ইন দ্য ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড ইয়ার রেসপেক্টিভলি। অর্থাৎ প্রত্যেক বছর রামানের স্যালারি বাড়তে থেকেছে। প্রথম বছর 10%, পরের বছর কোনো সংখ্যামান বলে দেয়নি, বলে দিয়েছে A%, তার পরের বছর 20%। বেড়ে রামানের প্রেজেন্ট স্যালারি হয়েছে, রামানস প্রেজেন্ট স্যালারি কত হয়েছে? বেড়ে বর্তমান স্যালারি হয়েছে 83,160 টাকা, 83,160 টাকা, ওকে। জানতে চেয়েছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ, ওকে। অপশান কী কী দিয়েছে? অপশান দিয়েছে এ 40, অপশান বি হচ্ছে 30, অপশান সি হচ্ছে 50, অপশান ডি হচ্ছে 54। ঠিক আছে, তো প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে রামান নামে এক ব্যক্তি ছিল যার আয় শুরুতে ছিল কত? 45,000 টাকা, অর্থাৎ 45,000 টাকা ছিল তার স্যালারির ইনিশিয়াল ভ্যালু, ইনিশিয়াল স্যালারি কত ছিল? ইনিশিয়াল স্যালারি 45,000। এরপর ওই ব্যক্তির স্যালারি প্রত্যেক বছর বেড়েছে। কিভাবে বেড়েছে? প্রথম বছর 10%, তার পরের বছর A%, তার পরের বছর 20%, এইভাবে প্রত্যেক বছর ওই ব্যক্তির স্যালারি বাড়তে থেকেছে। প্রথম বছর 10%, তার পরের বছর A%, তার পরের বছর 20%, এইভাবে ওই ব্যক্তির স্যালারি বাড়তে থেকেছে। 3টে বছরের বৃদ্ধির পরে ওই ব্যক্তির স্যালারি অর্থাৎ ফাইনাল স্যালারি হয়েছে 83,160। তাহলে রামানের ফাইনাল স্যালারি কত? ফাইনাল স্যালারি হচ্ছে 83,160 টাকা। এই অঙ্কটাতে আগের অঙ্কগুলোর সঙ্গে জাস্ট একটু পার্থক্য, এটাও সাকসেসিভ ইনক্রিজেরই অঙ্ক, যেখানে উত্তরোত্তর বৃদ্ধি ঘটছে, স্যালারির পরিবর্তন ঘটছে। সেখানে প্রথম পরিবর্তনটা ইনক্রিজ 10% বলে দিয়েছে, দ্বিতীয়টাও ইনক্রিজ সেটা বলে দিয়েছে, তৃতীয়টাও ইনক্রিজ সেটা বলে দিয়েছে, কিন্তু দ্বিতীয় বছরে যে ইনক্রিমেন্টটা হয়েছে সেটার সংখ্যামান না বলে দিয়ে ওটাকে জাস্ট এ লিখে দিয়েছে। এখন এই এর মান কত সেটা তোমার কাছে জানতে চেয়েছে, এটাই হচ্ছে এই প্রশ্নের যেটা জিজ্ঞাস্য বিষয়। ঠিক আছে, তোমাদের বলে রাখি এই প্রশ্নটা CGL 2022-এর টায়ার 2-তে দিয়েছে, ওকে। তো সাকসেসিভ ইনক্রিজ ডিক্রিজের অঙ্ক দেখো আমরা কি করে করব অঙ্কটাকে। আমরা আমাদের যে চেনা পরিচিত সূত্র, সেই চেনা পরিচিত সূত্রের থেকে আমরা শুরু করব, যে ফাইনাল স্যালারি অর্থাৎ অন্তিম স্যালারি কি করে বের করে? কোনো সংখ্যার অন্তিম মান কি করে বের করে? প্রাথমিক মানকে গুণ করতে হয়, তাই না? অর্থাৎ ইনিশিয়াল স্যালারিকে আমরা গুণ করব। ইনিশিয়াল স্যালারিকে কত দিয়ে গুণ করব? যতগুলো বৃদ্ধি হয়েছে তত দিয়ে গুণ করব। প্রথমে বেড়েছে 10%, 10% যদি বাড়ে, বেড়ে কত হবে কি করে পাবো? নিচে 100, ওপরে 100, 10% বাড়লে হয় 100 যোগ 10, এটা হবে বেড়ে। হলো, কিন্তু শুধু 10% বেড়ে থেমে যায়নি, তারপর স্যালারিটা আবার A% বেড়েছে। A% যদি বাড়ে আমরা লিখব 100, ওপরে 100 যোগ A, 100 যোগ A লেখার পরে আমরা তারপরে লিখব ওপরে 20% আবারও বাড়ছে, 20% বাড়লে কত হবে? 100 যোগ ওপরে 100 যোগ 20, রাইট? তো এইভাবে 3টে দফায় বেড়েছে, ঠিক আগের অঙ্কগুলোর মতনই এই অঙ্কটা।
এখানে ইনিশিয়াল স্যালারি আর ফাইনাল স্যালারির দেখো মান বলে দিয়েছে। ফাইনাল স্যালারি হচ্ছে ৮৩,১৬০ আর ইনিশিয়াল স্যালারি কত ৪৫,০০০। লেখো মানগুলো। ১০০ যোগ ১০ ১১০ ডিভাইডেড বাই ১০০ গুণ এর মান জানি না। এর মান যেহেতু জানি না, এই ১০০ যোগ একে আমরা নাড়াচাড়া করব না, একে অ্যাজ ইট ইজ রেখে দেব। আর এখানে ১০০ যোগ ২০ করলে কত হবে ১২০ ডিভাইডেড বাই ১০০। ঠিক আছে, কাটাকুটি করে আমরা জিনিসটাকে সিম্পলিফাই করার চেষ্টা করি। এখানকার দুটো শূন্য কেটে গেল, এখানকার একটা শূন্য এর সাথে একটা শূন্য এর সাথে কেটে গেল। এখানে যদি আমরা বলি এই দুটোর মধ্যে শূন্য শূন্য কাটলো। ঠিক আছে, ১২ আর ১০কে কাটাকাটি করলে আসে আমাদের ৬ দুগুণে ১২, ৫ দুগুণে ১০। সেই ৫ দিয়ে এই ৪৫কে কাটলে আসে ৯। যে মুহূর্তে তুমি এটা কাটলে নিচে আর কিছু আমাদের থাকলো না, উপরে ৯, ১১, ১০০ যোগ এ আর ৬ পড়ে থাকলো, তাই তো? এই পাশে পড়ে থাকলো ৮৩,১৬০, ওই পাশে পড়ে থাকলো ৯, ১১, ১০০ যোগ এ এবং ৬। আমাদের কার মান বের করতে হবে? আমাদের এর মান বের করতে হবে। যার মান বের করতে হবে তাকে আমরা বাঁ পাশে রাখি, বাকিদেরকে ডান পাশে। তো এই পাশের পুরোটাকে ধরে আমি বাঁ পাশে নিয়ে আসি, এই পাশের পুরোটাকে ধরে ডান পাশে। ঠিক আছে, আর তোমরা জানো যখন এক একটা সাইড ধরে পুরোটাকে ধরে বাঁ পাশে এবং অপর পক্ষের পুরোটাকে ধরে ডান পাশে নিয়ে যাওয়া হয়, চিহ্নের পরিবর্তন না করলেও চলে বা করলে দুজনেরই করতে হবে। তো আমরা কি করে করব সেটাকে? আমরা করব এইভাবে, 9 ইন্টু 11 ইন্টু 100 প্লাস এ ইন্টু পড়ে থাকলো 6, এই পাশে কত লিখব ৮৩,১৬০। ওকে, দেন এই যেহেতু 100 প্লাস এর মান আমরা বের করব, 100 প্লাস এ কে এই পাশে রেখে বাকিদের সবাইকে আমরা ওই পাশে পাঠিয়ে দেব। পাঠিয়ে দিলে কত হবে 100 প্লাস এ 100 প্লাস এ ইকুয়াল টু ৮৩,১৬০ গুণ এই ৯, ১১, ৬, এরা সবাই ওই পাশে চলে গেলে নিচে চলে আসবে ৯ গুণ ১১ গুণ ৬। ওকে, ৯ দিয়ে কাটাকুটি করলে ৯ ৯ ৮১, ৮২ ৮৩, ২ ২১, ৯ দুগুণে ১৮, ১৯ ২০ ২১, ৪ ৯ ৩৬, ০। ১১ দিয়ে কাটো, ১১ দিয়ে কাটলে ৮ ১১ ৮৮, ৮৯ ৯০, ৯১ ৯২, ৪ ৪ ১১ ৪৪, ০। আর একবার ৬ দিয়ে কাটলে দেখো ৬ কে ৬, ৭ ৮, ৪ ৬ ২৪, ০ ১৪০। তাহলে আমাদের 100 প্লাস এর ভ্যালু কত আসলো? 100 প্লাস এর ভ্যালু আসলো 140। এখান থেকে আমাদের কার মান বের করতে হবে? আমাদের বের করতে হবে এর মান। তাহলে ১০০কে আমরা ওই পাশে পাঠিয়ে দিই, বা এ সমান সমান ১০০কে যদি ওই পাশে পাঠিয়ে দিই ১৪০ থেকে বিয়োগ হয়ে যাবে ১০০, আসবে কত? এ সমান সমান ৪০। অর্থাৎ এই প্রশ্নের অ্যান্সার কত? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ৪০। আশা করি তোমরা বুঝতে পেরেছো জিনিসটা। তো দেখো ওই একইভাবে আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই নর্মাল আমাদের পার্সেন্টেজের বেসিক কনসেপ্ট থেকে বের করতে পারি, সেটা এমটিএসের কোয়েশ্চেন হোক, সেটা সিজিএলের কোয়েশ্চেন হোক, বা সিএইচএসএলের কোয়েশ্চেন হোক, বা সেটা পিএসসির বিভিন্ন পরীক্ষার কোয়েশ্চেনগুলো হোক। ঠিক আছে, যখন তোমাদের এই জিনিসগুলো বারবার প্র্যাকটিস হয়ে যাবে তখন তোমরা এই স্টেপগুলোকে না লিখে ডাইরেক্ট এখান থেকে অঙ্কটাকে শুরু করবে। ঠিক আছে, এবং সেখান থেকে তোমরা এই মানগুলোকে বের করে নেবে, যেরকম যেরকম প্রশ্নে বলে দেবে সেরকম সেরকম অ্যান্সার বের করতে থাকবে। আমরা আমাদের আজকের ক্লাসের লাস্ট একটা অঙ্ক করব। লাস্ট অঙ্কটা করি। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। কারোর যদি কোনো সমস্যা থাকে সেটা কমেন্ট বক্সে লিখবে, লিখে জানাবে। ঠিক আছে, চলে আসি আজকের ক্লাসের লাস্ট অঙ্কে।
কোয়েশ্চেন নাম্বার 7 দেখো, লাস্ট আজকের অঙ্ক এটা। দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল increased by 20% এভরি ইয়ার, অর্থাৎ একটি বস্তুর দাম প্রত্যেক বছর 20% করে বাড়তে থাকে। ঠিক আছে, ভালো কথা। তারপর বলছে যে if the difference between the difference between the price of the article at the end of the third year and at the end of fourth year and at the end of fourth year is rupees 324 324 টাকা। তাহলে জানতে চাইছে what is the price of the article at the end of the second year, ওকে। অপশান দিয়ে দিয়েছে কিছু তোমাকে, অপশান কত দিয়ে দিয়েছে, অপশানগুলো দিয়ে দিয়েছে 1350 টাকা। অপশান বি বলে দিয়েছে কত, অপশান বি বলে দিয়েছে 1180 টাকা। অপশান সি বলে দিয়েছে কত, অপশান সি 1260 টাকা। আর অপশান ডি বলে দিয়েছে কত, 1250 টাকা। ওকে, প্রশ্নটা যদি পড়ি, প্রশ্নটার বাংলা মানে দাঁড়াচ্ছে এই যে একটি বস্তুর দাম প্রত্যেক বছর বৃদ্ধি পায় কত পার্সেন্ট, 20%। অর্থাৎ প্রথম বছরও 20% বৃদ্ধি পেল, তার পরের বৃদ্ধিটাও 20% হবে, তার পরের বৃদ্ধিটাও 20% হবে। এইভাবে বৃদ্ধি পেতে পেতে বস্তুটার দাম প্রত্যেক বছর বৃদ্ধি পেতে পেতে, ধরো এটা প্রথম বছর, আমি এখানে লিখি লেটস সে এটা প্রথম বছর, ঠিক আছে, ফার্স্ট ইয়ার। তারপর দাম বৃদ্ধি পেল, দাম বৃদ্ধি পেয়ে সেকেন্ড ইয়ার কিছুটা দাম হলো, তারপর আবার দাম বৃদ্ধি পেল কত পার্সেন্ট, 20% করে প্রত্যেক বছর বৃদ্ধি পাচ্ছে। দাম বৃদ্ধি পেয়ে থার্ড ইয়ারে কিছুটা দাম হলো, তারপর আবার দাম বৃদ্ধি পেয়ে ফোর্থ ইয়ারে কিছুটা দাম হলো, 20% দাম বৃদ্ধি পেয়ে। ঠিক আছে, তোমাকে বলে দিয়েছে এই যে থার্ড ইয়ারের দামটা আর ফোর্থ ইয়ারের দামটা, এই দুটো দামের মধ্যে পার্থক্য হচ্ছে 324 টাকা। কোন দুটো দামের মধ্যে, এই দামটা আর এই দামটার মধ্যে পার্থক্য হচ্ছে 324 টাকা। কে বেশি, এই দামটা বেশি, বিকজ প্রত্যেক বছর বাড়ছে। তো এই দামটার থেকে 324 টাকা যদি বেশি হয়, তাহলে দ্বিতীয় বছরের শেষে বস্তুটার দাম কত ছিল। কমপ্লিকেটেড লাগছে প্রশ্নটা, এটা MTS 2021 প্রশ্ন। ঠিক আছে, বোঝা গেছে অর্থ কি জানতে চেয়েছে? দেখো কিছুই নেই, বলতে চেয়েছে যে যদি একটা বস্তুর দাম প্রত্যেক বছর 20% করে বাড়ে, প্রথম বছর থেকে বেড়ে কিছুটা হলো দ্বিতীয় বছরে, দ্বিতীয় বছর থেকে বেড়ে তৃতীয় বছরে কিছুটা হলো, তৃতীয় থেকে চতুর্থতে বেড়ে কিছুটা হলো, তৃতীয় বছরের দাম যেটা হলো আর চতুর্থ বছরের দাম যেটা হলো সেটা তো এক হবে না, আলাদা হবে, কারণ দাম উত্তরোত্তর বাড়ছে। দাম উত্তরোত্তর বাড়তে থাকলে তৃতীয় বছর এবং চতুর্থ বছরে বস্তুটার যা দাম, তাদের দুজনের ডিফারেন্স হচ্ছে 324 টাকা। তাহলে দ্বিতীয় বছর কত দাম ছিল এটা জানতে চাইছে। এই ধরনের অঙ্কগুলো আমরা কি করে করব? এই ধরনের অঙ্কগুলো আমরা এইভাবে করব, আমরা ধরে নেব যে বস্তুটার দাম প্রথম বছর, আমি একটু ইলাবোরেট করে বড় করে লিখি জিনিসটাকে। মনে করো ফার্স্ট ইয়ারে প্রথম বছরে বস্তুটার দাম ছিল 100 টাকা। তাহলে বলো তো সেকেন্ড ইয়ারে দাম কত হবে?
সেকেন্ড ইয়ারে এই বস্তুটার দাম 20% বৃদ্ধি পাবে, তাই না? 20% বৃদ্ধি পাবে। আচ্ছা দাদা 20% বৃদ্ধি মানে কতটা বৃদ্ধি? 100কে 20% বৃদ্ধি মানে 100-র 20% বাড়বে, অর্থাৎ 20 বাড়বে। তাহলে যে বস্তুটার দাম ছিল প্রথম বছরে 100 টাকা, দ্বিতীয় বছরে কত হবে? দ্বিতীয় বছরে হবে 120 টাকা। ওকে, আমি ধরে নিই বস্তুটার দাম প্রথম বছর 100 না, 100x, তাহলে দ্বিতীয় বছর কত হবে? 120x। ওকে, বাড়লো। দ্বিতীয় বছরে যদি বস্তুটার দাম হয় 120x, তৃতীয় বছরে কত হবে বলো? থার্ড ইয়ারে কত হবে? এটা আবার 20% বাড়বে, এটা আবার 20% বাড়বে। 20% যদি বাড়ে কতটা বাড়বে? 120x এর 20%, তাহলে 0 0 0 0 কাটলো, 12 দুগুণে 24x। অর্থাৎ দ্বিতীয় বছর এবং তৃতীয় বছরের মধ্যে বৃদ্ধি কতটা হলো? দ্বিতীয় বছর থেকে দাম বেড়ে হলো 120, 130, 40, 144x। এটা হলো তৃতীয় বছর, বেড়ে দামটা হলো 144x। বোঝা গেছে? প্রথম বছর দাম যে জিনিসটা ছিল 100x, সেটা বেড়ে দ্বিতীয় বছর হলো 120x। কতটা বাড়লো? এটা x, এটা x, 20x টাকা বাড়লো। দ্বিতীয় বছর ওই বস্তুটার দাম 120x থেকে 24x টাকা বেড়ে হয়ে গেল 144x, 20% বেড়েছে। তৃতীয় বছর থেকে যখন চতুর্থ বছরে যাবে আবারও বস্তুটার দাম বাড়বে ডেফিনেটলি। ফোর্থ ইয়ারেও বস্তুটার দাম কতটা বাড়বে? ওই একই 20%, কারণ প্রশ্নে বলে দিয়েছে প্রত্যেক বছর 20% করে বাড়ে। তাহলে ফোর্থ ইয়ারে দাম কত হবে? এর ওপর এবার 20% বাড়াবো, তাই না? এর ওপর 20% বাড়াবো। আমরা দেখব 144x এর 20% কতটা হয়। ওকে, 144x এর 20% যদি বের করি, 20 দিয়ে কাটলে এটাকে 5, 144x কে 5 দিয়ে যদি তুমি ভাগ করো, ভগ্নাংশে আসবে, এটা আসবে 28, 8, 28.8 এত x। ঠিক আছে, এতটা বাড়বে। কতটা বাড়বে? 28.8x পরিমাণ জনসংখ্যা বাড়বে তৃতীয় বছর থেকে চতুর্থ বছরে যাওয়ার সময়। তাহলে জনসংখ্যাটা বেড়ে কত হবে? যে জনসংখ্যাটা তৃতীয় বছরে ছিল 144x, সেটা আরও 28.8x বেড়ে যাবে। যোগ করে যদি দিই জনসংখ্যাটা বেড়ে তাহলে কত হবে? এখানে 8 আর 4 12, 2 হাতে 1, 4 5 6 7, 172.8x। এটা হবে ফোর্থ ইয়ারে গিয়ে জনসংখ্যা। তো লক্ষ্য করো, আমরা যে টেবিলটা তৈরি করলাম সেখানে আমরা শুরুতে জনসংখ্যাকে ধরে নিয়েছি 100x, এবং তারপর উত্তরোত্তর জনসংখ্যাটাকে বাড়িয়ে গেছি যেভাবে বলে দিয়েছে। প্রথম বছর 20%, তারপরের বছর আবার 20% বেড়ে হয়েছে 144x, তারপরের বছর আবার 20% বেড়ে হয়েছে 172.8x। ঠিক? এখন প্রশ্নে যেই জায়গাটা বলে দিয়েছে সেই জায়গাটা একটু নক করবে। প্রশ্নে যেই জায়গাটা বলে দিয়েছে সেটা হচ্ছে যে বস্তুটার দাম তোমার অ্যাট দ্য এন্ড অফ থার্ড ইয়ার, তৃতীয় বছরের শেষে, এবং অ্যাট দ্য এন্ড অফ ফোর্থ ইয়ার, চতুর্থ বছরের শেষে বস্তুটার যা দাম ছিল তার পার্থক্য হচ্ছে 324 টাকা। কোন দুটো বছরের দামের পার্থক্য? তৃতীয় বছরের দাম এবং চতুর্থ বছরের দামের পার্থক্য হচ্ছে 324 টাকা। কিন্তু আমরা যখন এক্স ধরে করলাম তখন আমাদের দামের পার্থক্য কত বেরিয়েছে? তৃতীয় বছরের দামের থেকে চতুর্থ বছরের দাম 28.8 টাকা, এক্স টাকা বেশি, তাই না? 28.8x বেশি, এটা বেরিয়েছে তোমার এখানে তৃতীয় বছর আর চতুর্থ বছরের দামের পার্থক্য। এটা দ্বিতীয় আর তৃতীয় বছরের দামের পার্থক্য, এটা প্রথম আর দ্বিতীয় বছরের দামের পার্থক্য। এই যে তৃতীয় এবং চতুর্থ বছরের দামের পার্থক্য, এর মান বলে দিয়েছে 324 টাকা। তো 28.8x এর মান যদি 324 হয়, এখান থেকে আমরা x এর মান বের করার চেষ্টা করি। 28.8x ইকুয়াল টু 324 যদি হয়, তাহলে x সমান সমান কত হবে? 324 ডিভাইডেড বাই 28.8, পয়েন্ট তুলে দিলে ওপরে 10, তাই না? 4 দিয়ে 4 সাথে 28, 4 দুগুণে 8, 4 8 32, 9 দিয়ে 8 9 72, 9 9 81, 2 দিয়ে 4, 2 দিয়ে 5, বা x ইকুয়াল টু কত আসলো? 45/4।
এখন মাথায় রাখবে এই এক্সের মানটা কিন্তু তোমার উত্তর নয়, তোমার উত্তর জানতে চেয়েছে এই এক্সটা তো তুমি জাস্ট এখানে জনসংখ্যা কত, এই জিনিসটার দাম কত ধরার সময় তুমি 100x ধরে নিয়েছিলে। এক্সটা কি অ্যাকচুয়ালি, এক্সটা হচ্ছে এখানে যে গুণিতকটা 100-র সাথে তুমি ব্যবহার করেছিলে। তোমার কাছে যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য আর্টিকেল অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার, দ্বিতীয় বছরের শেষে জিনিসটার দাম কত, তাই না? দ্বিতীয় বছরের শেষে জিনিসটার দাম কত, সেই দামটা কত দ্বিতীয় বছরের শেষে? দ্বিতীয় বছরের শেষে জিনিসটার দাম হচ্ছে 120x টাকা, তাই না? আমরা এক্সের মান তো পেয়ে গেলাম, তাহলে দ্বিতীয় বছরের শেষের দামটা কি বের করব? এই 120x-এ এক্সের মানটা বসিয়ে দেব, অর্থাৎ প্রাইস অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার, এন্ড অফ সেকেন্ড ইয়ার কী করে বের করব? 120x লেখা আছে, এক্সের মান আমরা জানি, এক্সের মান হচ্ছে 45/4, 4 দিয়ে 120কে কাটলে 30, 3 45 135, তার সাথে 0, এই টাকাটাই হচ্ছে দ্বিতীয় বছরের শেষে বস্তুটার দাম। দ্বিতীয় বছরের শেষে বস্তুটার দাম, অর্থাৎ অপশান এ হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে জিনিসটা? তাহলে কি করে করলাম আমরা? প্রত্যেক বছর যদি উত্তরোত্তর কোনো জিনিসের দাম বৃদ্ধি পায়, শুরুরটাকে আমরা ধরে নিলাম 100, তারপর আমরা তার উপর 20% করে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর বেড়ে কত হলো দেখলাম। তৃতীয় এবং চতুর্থ বছরের মধ্যে পার্থক্যটা জানতে চেয়েছে, সেই পার্থক্যটাকে আমরা বের করলাম। পার্থক্যটাকে বের করার পরে আমাদের বলেছে যে এই পার্থক্যটা তৃতীয় এবং চতুর্থ বছরে যেটা দামের পার্থক্য, সেটা বাস্তবে কত, এটা তো এক্স ধরে এসছে, বাস্তবে ওই দামের পার্থক্যটা 324-এর সঙ্গে সমান। তাই এই দামের পার্থক্যটাকে আমরা 324-এর সঙ্গে তুলনা করে এক্সের মান বের করলাম, আর সেই মানটাকে আমরা ইউজ করলাম কোথায়? দ্বিতীয় বছরের শেষের দাম বের করতে। দ্বিতীয় বছরের দাম আমাদের এসেছিল এখানে 120x, ওখানে আমরা এক্সের মানটা বসিয়ে দিয়েছি, আমাদের দাম বেরিয়েছে দ্বিতীয় বছরের শেষের দামটা কত? 1050, এই 1350। শুধু দ্বিতীয় বছরের শেষে নয়, তোমাকে যদি প্রশ্ন করতো প্রথম বছরের দাম কত ছিল, তুমি এখানে এক্সের মানটা বসিয়ে দিতে। তোমাকে জিজ্ঞাসা করতে পারতো তৃতীয় বছরের দাম কত ছিল, এখানে এক্সের মানটা বসিয়ে দিতে। তোমাকে চতুর্থ বছরের দাম কত ছিল বের করতে বললে এখানে এক্সের মানটা বসিয়ে দিতে। এইভাবে আমরা বস্তুটার দাম বের করে নিতাম। ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা শিখলাম কিভাবে সাকসেসিভ ইনক্রিজ বা সাকসেসিভ ডিক্রিজের অঙ্কগুলো করতে হয়, এবং সাকসেসিভ ইনক্রিজ সাকসেসিভ ডিক্রিজের সঙ্গে আমরা জনসংখ্যা রিলেটেড অঙ্কগুলোও করা শিখলাম। এছাড়া সাকসেসিভ ইনক্রিজ ডিক্রিজের যে ফর্মুলাটা রয়েছে a+b+ab/100, সেই ফর্মুলাটার ব্যবহারও শিখলাম। এর পরের যেটা ক্লাস হবে, এই a+b+ab/100 এই ফর্মুলাটার আরও বেশ কিছু ক্ষেত্রে ইউজ করা যায়, সেই ইউজেসগুলো আমি তোমাদের পরের ক্লাসে করাবো। আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ প্রত্যেককে।